স্ক্রিন রেকর্ডিং অন। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। একবার আরেকবার ডাবল চেক করে নিন, নাহলে আবার প্রবলেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলুন চলছে। ঠিক আছে, তো টপিক বললাম, টপিক কি কি আমাদের সুডো ক্লাস, তার সাথে আমাদের মিডিয়া কোয়েরি। তো সুডো ক্লাস বলতে কি বোঝানো হয়? সুডো তার সাথে ক্লাস। সুডো এক কথায় বলতে গেলে যদি আপনি গুগল সার্চ করেন, সুডো কথার মানে হচ্ছে মানে একটা পিস অফ কোড যার কোনো অ্যাকচুয়ালি মানে নেই এক কথায়। ঠিক আছে, মানে নেই, অথবা আপনি যদি গুগল সার্চ করে একবার দেখেই নেওয়া যায়, সবাই মিলেই আমরা দেখি। তো সুডো, এটা হচ্ছে সুডোর স্পেলিং। ঠিক আছে, PSEUDO, সুডো। ঠিক আছে, সুডো মানে কি? সুডো মানে হচ্ছে সামথিং ইজ ফলস, ফেক অর নট হোয়াট ইট সিমস। ঠিক আছে, তো সুডোর কথার মানে যেমন আমি বললাম, যেটার কোনো মানে নেই এক কথায়। তো এটা আমরা যখন জানি আমরা এর কোনো মানে নেই, তাহলে আমরা সেটাকে পড়বো কি করে? ঠিক আছে, তো সিএসএস এর মধ্যে সুডো ক্লাস বলতে বোঝানো হয় কিছু কিছু ইফেক্ট। এক কথায় ইফেক্ট বলতে প্রথম ইফেক্ট হচ্ছে হভার ইফেক্ট। মানে আপনি যখন কোনো একটা স্ক্রিনের ওপরে বা কোনো একটা কিছুর উপরে যখন হভার করবেন, কোনো একটা টাইলের উপরে বা কোনো একটা এলিমেন্টের উপরে যখন হভার করবেন, তখন সেই হভারে যে এলিমেন্টটায় যে চেঞ্জ আসবে সেটাই হচ্ছে এক কথায় হভার ইফেক্ট। মানে কেমন ধরনের ইফেক্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন? ধরুন আমি এই যে মাউসের কার্সার, এটাকে যখন কারোর একটা কোনো একটা কি বলে টাইলের উপরে নিয়ে যাব, কোনো একটা পার্সনের টাইলের উপরে নিয়ে যাচ্ছি, দেখুন একটা মেনু পপ আপ হচ্ছে, একটা পিন, একটা মিউট, একটা কাবাব মেনু যাকে বলে এক কথায়। তো এই যে হভারে যে আমাদের এই যে মাউস হভার করলে এই মেনুটা অ্যাপিয়ার হচ্ছে, এটাই হচ্ছে এক কথা একটা হভার ইফেক্ট। ঠিক আছে, তো সিএসএস এর মধ্যে এরকম একটা হভার দিয়ে সুডো ক্লাস থাকে, যেই সুডো ক্লাসের কাজ হচ্ছে আমাদের এরকম হভারে আমাদের ওয়েবসাইটে কি কি চেঞ্জ হবে সেটাকে ডিসপ্লে করা। ঠিক আছে, তো সেটা আমরা এক এক করে দেখবো। তো প্রথমে আমরা স্লাইডে চলে যাই, স্লাইড ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। আমি একবার সেই পেজটায় যাই যেখান থেকে হভার ইফেক্টটা আমাদের থাকবে। ঠিক আছে, তো প্রথম কথা, আমি এখান থেকে ওপেন করছি আমাদের কই সুডো ক্লাস। ওকে, তো আমাদের ফিক্সড স্টিকি পজিশন পড়া হয়ে গেছিল। তো আজকে আমরা পড়বো কি সুডো ক্লাসেস। সুডো ক্লাসেস এখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে হোয়াট ইজ সুডো ক্লাস ইন সিএসএস। সুডো ক্লাস বলতে এরকম কিছু ইফেক্টের মানে ইফেক্টকেই বোঝানো হয় এক কথায়। তো ইফেক্টের কিছু কিছু নাম আছে, একটা হচ্ছে হভার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ফোকাস, তারপরে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনেথ চাইল্ড। এগুলো সব আমরা এক এক করে দেখব। প্রথমে আমাদের তিনটে হভার ইফেক্ট আছে, তিনটে মানে তিন রকমের ইফেক্ট। তিন রকমের ইফেক্টের মধ্যে প্রথমে আছে হভার, তারপরে আছে অ্যাক্টিভ, তারপরে আছে ফোকাস। ঠিক আছে, একটা সেকেন্ড টাইম দিন, একটা ফোন আসছে, একটা সেকেন্ড। এরোডন, তো বাবা ফোন করছে। আরে তো মিউট তো করতে হবে, আমার এই ক্লাসে ডিস্টার্ব হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা ওটা রিংটোন এ কি? ওকে, আম ব্যাক। ঠিক আছে, তো প্রথম ইফেক্ট কি আমাদের, মানে প্রথম সুডো ক্লাস কি, সেটা হচ্ছে হভার। ওকে, তো হভার, অ্যাক্টিভ, ফোকাস, এগুলো আমরা প্রথমে দেখবো। এগুলো বলতে পারেন এক এক টাইপের ইফেক্ট। ঠিক আছে, যে সিএসএস এর ইফেক্ট যেগুলো আমরা এক এক করে দেখতে পারি, এবং এগুলোকে কি দিয়ে কি কাজ হয় সেটা আমরা এক এক করে চলুন দেখবো। তো প্রত্যেকটা ইফেক্টের নাম পাশাপাশি দেওয়া আছে, মানে নাম বলতে ডিসক্রিপশন দেওয়া আছে যে কোন ইফেক্ট মানে কোন সুডো ক্লাসে কি কাজ হয়, সেটা আপনারা এখানে গিয়ে পড়তে পারবেন। প্রথমে আছে হভার, একটুখানি পড়ে নিই কি লেখা আছে হভারে। হোয়েন দ্য ইউজার হভার্স ওভার অ্যান এলিমেন্ট, মানে যখন একটা ইউজার কোনো একটা এলিমেন্টের ওপরে নিজের মাউসটাকে হভার করে। হভার কথার মানে কি, আমরা কখনো সেটাকে ক্লিক করব না, আমরা জাস্ট মাউসটাকে নিয়ে গিয়ে সেখানে দাঁড় করাবো। ঠিক আছে, এই যে মাউস আমি নিয়ে গিয়ে আমাদের এখানে হেল্পে গিয়ে দাঁড় করালাম, এখানে দেখবেন চেঞ্জটা কি হলো, কি কি চেঞ্জ হলো কেউ দেখতে পাচ্ছেন এখানে? আমি একটু জুম ইন করি। এটা তো জুম ইন হলো না, এক সেকেন্ড, আমার পেজটাকে জুম ইন করতে হবে, হবে কি না হবে না, ঠিক আছে, এখানে জাভাস্ক্রিপ্ট লাগানো, যাই হোক। তো এখানে হেল্পের উপরে গিয়ে আমি মাউসটাকে রাখলাম, এখানে কি কি চেঞ্জ হলো কে বলতে পারেন আমাকে? এনিবডি, কে বলতে পারেন? হেল্পের বডিটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, মানে অ্যাকচুয়ালি কি অ্যাড হয়েছে কেউ বলতে পারেন আমাকে? আমি এখানে আরেকটার উপরে নিয়ে যাচ্ছি, এক্সটেনশনসে যাব, দেখবেন এক্স্যাক্টলি যদি বলতে হয় এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। তাই নয় কি, সবাইকে অ্যাগ্রি করি সেই কথাটায়? আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, আমরা যখন আমাদের মাউসটাকে নিয়ে গিয়ে এখানে রাখলাম, আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালারে চেঞ্জ এসছে। এবার এখানে আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার এগুলো কি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়? না, এগুলো সিম্পল সিএসএস দিয়ে বানানো পসিবল। মানে আমি যখন মাউসটাকে এখানে গিয়ে নিয়ে যাব তখন আমাদের কি হবে, ঠিক আছে, সেটাই অ্যাকচুয়ালি একটা হভার সুডো ক্লাসের কাজ। ওকে, তো এখানে যদি আমি এখানে মাউসটাকে নিয়ে গেলাম, দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হলো। ঠিক আছে, তার সাথে আমাদের আরেকটা জিনিসও নোটিস করবেন, আমাদের মাউসের কার্সার প্রথমে এরকম পয়েন্টার থাকে। ঠিক আছে, মানে একটা মাউসের কার্সার থাকে এরকম দেখতে, একটা তীর চিহ্নের মতো। যেই আমি এক্সটেনশনস বা হেল্পে নিয়ে যাব, দেখবেন এটা চেঞ্জ হয়ে একটা হাতে চেঞ্জ হয়ে যাবে।
ম্যাকের জন্য হাতটা একটু ডিফারেন্ট দেখতে হয়, উইন্ডোজের জন্য হাতটা একটু আর একটু ডিফারেন্ট দেখতে হয়। ঠিক আছে? তো আমার ম্যাকের ক্ষেত্রে হাতটা একটুখানি দেখবেন হচ্ছে এই গ্লাভসের মতো দেখতে, কিন্তু অন্য টাইপের মানে উইন্ডোজের ক্ষেত্রে হাতটাকে দেখতে অন্যরকম লাগে। ঠিক আছে? মানে একটা ফ্ল্যাট টাইপের সারফেস থাকে। ওকে, সেটা পরবর্তীতে যিনি আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এই যে হাতে যে আমাদের মাউসের কার্সারটা চেঞ্জ হলো সেটাও কি দিয়ে করা হয়? সেটাও সিএসএস দিয়ে করা হয়। কিভাবে করা হয় চলুন একবার এক্সপ্লোর করা যাক। এবার কোড করবো আমরা। ওকে, তো আমি একবার স্ন্যাপ করে নিচ্ছি উইন্ডোটাকে। তো ভিএস কোড ওপেন করি। একটা সেকেন্ড টাইম দেবেন, ভিএস কোড একটু ওপেন হতে টাইম নেবে, কারণ আমি ম্যাকটাকে রিস্টার্ট করেছি একটুখানি আগে। ওকে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস প্রথমে বলে দিই, আমি একটা অ্যাসাইনমেন্ট বানিয়েছি আপনাদের জন্য। আগের দিন আমাকে হয়তো কে বলেছিলেন, কে একজন বলেছিলেন যে প্রত্যেকটা টপিকে একটা প্রজেক্ট বা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয়। কে বলেছিলেন একটুখানি হ্যান্ড রেজ করবেন? সূর্যকান্ত বাবু বা অন্য কেউ হয়তো বলেছিলেন, অথবা আমার ঠিক খেয়াল আসছে না তার নামটা। বাট যিনি বলেছিলেন তিনি খুব ভালো একটা কথা বলেছিলেন, সেই কারণে প্রত্যেকটা টপিকে একটা ছোট্ট ছোট্ট অ্যাসাইনমেন্ট আমি রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা পরে দেখাচ্ছি, আগে আমাদের কোডটা করে নেওয়া যাক। প্রথমে আমরা এটাকে স্ন্যাপ করে নিই। এক সেকেন্ড, স্ন্যাপ করলাম। করার পরে এখানে যে ইন্ডেক্স ফাইলটা আছে এটার নাম আমি চেঞ্জ করব। এটার নাম ধরুন অ্যাসাইনমেন্ট ডট এইচটিএমএল। ওকে, তারপরে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে একটা ফাইল বানিয়ে নিচ্ছি। অলরাইট, তো এখানে গিয়ে আমি একটা কি বলে ফাঁকা একটা বয়লার প্লেট জেনারেট করলাম। করার পরে এবার আমরা এরকম কিছু হভার ইফেক্ট দেখে নেওয়া যাক, যাকে বলা হয় এক কথায় সুডো ক্লাস। তো আমি কি করব, ধরুন একটা h1 ট্যাগ বানাচ্ছি, খুবই সিম্পল একটা ট্যাগ h1। তো h1 ট্যাগে লিখলাম কি হভার ইফেক্ট। ওকে, হভার ইফেক্ট লেখার পরে আমি যদি গো লাইভ করি কি হবে দেখা যাক। কোন ফাইলটা ওপেন হয়? ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়েছে। ওকে, তো এই যে h1 ট্যাগে হভারের যে ইফেক্ট সেটা আমরা বানাবো কি করে, সেটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন। কিভাবে বানাবো চলুন এবার দেখে নেওয়া যাক। আমি প্রথমে এক কাজ করি, এখানে লিঙ্ক একটা সিএসএস জেনারেট করি। এখানে আমরা স্টাইলটাকে নাম চেঞ্জ করে ধরুন আচ্ছা, এটা স্টাইল ডট সিএসএস থাকে, আমি আগের ফাইলটাকে চেঞ্জ করে দিই অ্যাসাইনমেন্ট ডট সিএসএস। অ্যাসাইনমেন্ট ডট সিএসএস, আর এখানে একটা ফাইল জেনারেট করছি স্টাইল ডট সিএসএস, যেহেতু এক্সটার্নাল ফাইলে কাজ করবো আমরা। আর একটা কাজও এখানে করতে পারি, আমি এখানে এক কাজ করি, এখানে অ্যাসাইনমেন্টের আলাদা একটা ফোল্ডার বানিয়ে দিই, তাহলে সব থেকে সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট, এখানে অ্যাসাইনমেন্ট ডট এইচটিএমএল যাবে আর অ্যাসাইনমেন্ট ডট সিএসএস যাবে। ব্যাস, কাজ শেষ। ঠিক আছে, এবার আমি এটাকে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক হয়তো করাই আছে, এটাকে ক্লোজ করি, আমার এটা লাগবে, এটাকে সেভ করব, এটাকে কেটে দিই। এখানে আমাদের স্টাইল ডট সিএসএসটাই লাগবে। ওকে, এবার ফার্স্ট অফ অল আমি h1 ট্যাগ বানাচ্ছি একটা, মানে h1 সিলেক্টর বানাচ্ছি। যদি h1 সিলেক্টরে আমি কালারটা চেঞ্জ করে দেখি কাজ করছে কিনা সবকিছু ঠিকঠাক। ওকে, এটা আমার ঠিকঠাকভাবে কাজ করছে। তাহলে এবার ধরুন আমার কোয়েশ্চেন, যে আমি যখন এই h1 অথবা হওয়ার ইফেক্টের উপরে আমার মাউসটাকে নিয়ে যাব, দুটো জিনিস হওয়া উচিত। এক, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হয় চেঞ্জ হবে অথবা কালার চেঞ্জ হবে। আর একটা, আমি যখন আমার মাউসটাকে এর উপরে নিয়ে যাচ্ছি দেখুন এখানে আমার টেক্সট কার্সার আসছে, এটাকে বলা হয় একটা টেক্সট কার্সার, এই যে আই এর মতো দেখতে হয় যেটা। ঠিক আছে, তো এই আইটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, একটা কার্সার হয়ে যাবে, কার্সার পয়েন্টার টাইপের, মানে যেই হাতের আইকনটা আনার কথা বলছিলাম সেটা হয়ে যাবে। সেটাকে কিভাবে করা যায়, মানে ব্যাকগ্রাউন্ড কালার তার সাথে আমার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে ওই পয়েন্টার অর্থাৎ হাতের আইকনে চেঞ্জ হয়ে যাবে। কি করে করব? তো আমি কি করব, এই h1টা যেমন আছে থাক, অর্থাৎ h1এ আমাদের রেড কালার দেওয়া আছে, এটা আমার থাক, অসুবিধা নেই। ঠিক আছে, আমি কি করব, এখানে h1 লিখব, লিখে এখানে একটা কোলন দেব। ঠিক আছে, কি দেব? কোলন দেব। কোলন দেওয়ার পরে আপনি দেখবেন এখানে কত ধরনের সুডো ক্লাস হয়। সিএসএস এর ভেতরে অনেক ধরনের সুডো ক্লাস আছে, কিন্তু আমরা শুধুমাত্র তিনটে সুডো ক্লাস প্রথমে কেন দেখছি, কারণ তিনটে সুডো ক্লাস দিয়ে দেখার পরে আপনার যদি ভবিষ্যতে কোনোদিন দরকার হয় আপনি অন্যান্য সুডো ক্লাস এমনি ডিসকভার করে নেবেন। ঠিক আছে, মেন যে তিনটে সুডো ক্লাস আমাদের আছে সেই তিনটাকে আগে আমরা দেখব। তো আমরা কি করব, এখানে লিখবো হভার, কোলান দেব, কোলান দিয়ে লিখবো কি হভার, যেহেতু আমাদের ইফেক্টের নাম হচ্ছে হভার ইফেক্ট, মানে মাউসটাকে আমরা টেক্সটের উপরে যখন ঘোরাবো তখন কিছু একটা হবে। তো হভার ইফেক্ট এরকম কোলান দিয়ে হভার লেখার পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেমন আমরা রোজ দিই। এবার আমরা কি করব, কালারটাকে ধরুন ব্লু করে দেবো, মানে আমাদের হভার করার সাথে h1 ট্যাগের কালার হয়ে যাবে ব্লু, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি এখান দিয়ে। আমি যদি এটাকে সেভ করি, এবার দেখুন আমি মাউসটাকে যেই নিয়ে যাবো এর কালার চেঞ্জ হয়ে যাবে, লাল থেকে নীল হয়ে যাচ্ছে। হচ্ছে, হ্যাঁ কি না দেখতে পাচ্ছেন সবাই? এনিবডি, যদি কেউ দেখতে না পারেন আমাকে বলতে পারেন। দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে স্যার, মনে হচ্ছে। ওকে, যারা দেখা যারা দেখতে যাচ্ছে স্যার। পেয়েছেন
বা যারা যারা কোডটাকে অ্যানালাইজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তারা একবার হ্যান্ড রেজ করে দিন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কতটুকু কোড লিখলাম আমি? জাস্ট এইটুকু কোড লিখলাম, H1 কোলান দিয়ে হভার, তার সাথেই আমাদের কালার বা যে কোনো সিএসএস প্রপার্টি আমি এখানে রাখবো, হভার করার সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন একটা মজার সিএসএস প্রপার্টি দেখাই, সেটার নাম হচ্ছে ধরুন কার্সার। কি নাম? কার্সার। কার্সারের প্রপার্টির কাজই হচ্ছে মাউসের যে আমাদের পয়েন্টার হয়, এই মাউস পয়েন্টারটা কিছু কিছু জায়গায় গিয়ে চেঞ্জ করা যায়, সেটা আমরা এই কার্সার প্রপার্টি দিয়ে করে থাকি। যদি আমি এখানে লিখি কার্সার পয়েন্টার, এই যে কার্সার পয়েন্টার লিখলে আমাদের এখন কি হবে? আমি যেই মাউসটাকে হভার করব, দেখুন এখানে হাতের আইকনে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার। ঠিক আছে, কার্সার পয়েন্টার করলেই হাতের আইকনে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কার্সার পয়েন্টারের কাজ। আরো অনেক রকমের কার্সার হয়, দেখিয়ে দিই একটুখানি। কার্সার লিখে কোলন দেবেন, দেখবেন এখানে কত রকমের কার্সার আছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে যে কোনো একটা অন্য একটা কার্সার মানে চুজ করি, কি চুজ করা যায় ধরুন গ্র্যাব। ঠিক আছে, গ্র্যাবও একটা কার্সার। কি করে হবে দেখি, যে আমি নিয়ে যাব, এখানে দেখুন হাত আমার 5টা আঙুল ফাঁকা হয়ে গেছে, মানে এটা আমরা কোথায় দেখি? এই যে গ্লাভসটার 5টা আঙুল ফাঁকা হয়ে গেছে, এটা আমরা কোথায় দেখতে পাই? কেউ কি দেখতে পাচ্ছেন আগেও, মানে আদৌ? এই যে এই কার্সারটা কোথায় দেখতে পাই আমরা? উইন্ডোজের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট দেখতে হয়, কিন্তু ম্যাকে এই জিনিসটা আপনারা কোথায় দেখতে পান আমি বলে দিই। উইন্ডোজেও এটা সেম, সেটা হচ্ছে যখন কোনো একটা ইমেজ বা কোনো একটা ম্যাপে গিয়ে আপনি জুম করবেন, সেখানে গিয়ে এরকম একটা হাতের চিহ্ন আসে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন সেই হাতের চিহ্নটা একটা মুঠোতে পরিণত হয়ে যায়, যে আমাদের ওটা গ্র্যাব করে নিয়েছে। ঠিক আছে, মানে ওটা কেমন দেখতে হয়? আমি যদি এখানে গ্র্যাব থেকে গ্র্যাবিং করে দিই, এই যে গ্র্যাবিং মানে আমি মুঠোটা, মানে আমি গ্র্যাব করে নিয়েছি ওটাকে। আমি এখন এখানে যাব, দেখবেন এটা একটা ঘুষিতে পরিণত হয়ে যাবে, মানে আমি হাতটাকে বন্ধ করে নিয়েছি এক কথায়। ঠিক আছে, সেটাই বোঝানোর চেষ্টা করা হয় এখান দিয়ে। তো এগুলোকে অটোমেট করা যায়, অর্থাৎ কেমনভাবে, যখন আপনি ক্লিক করবেন তখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে হয়, যে ক্লিক করার সঙ্গেই আমাদের এটা মানে ওই হাত থেকে মুঠো হয়ে যাবে, মানে ওটা গ্র্যাব করে নিয়েছে, এমন একটা ব্যাপার। বুঝতে পারলাম? তো এখানে আপনি এটাকে কার্সার পয়েন্টার রাখতে পারেন, অথবা এখানে আরেকটাও জিনিস হয় যেটাকে বলা হয় ওয়েট। ওয়েটটার মানে এই যে ম্যাকের ক্ষেত্রে এরকম দেখতে লাগে, উইন্ডোজের ক্ষেত্রে কেমন দেখতে লাগে, একটা সেই উইন্ডোজের ওয়েটের কেমন দেখতে হয় অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে না। ওটা হয়তো একটা সেই স্যান্ড ক্লকের মতো দেখতে হয় আমার যতদূর মনে পড়ছে, এটার আমি এটার কথা বলছি, স্যান্ড ক্লক, এই জিনিসটা। ঠিক আছে, উইন্ডোজ স্যান্ড ক্লক যদি আমি লিখি, উইন্ডোজ স্যান্ড ক্লক, এই যে এই জিনিসটা, এটা কি দেখা আছে সবার? একটুখানি হ্যান্ডেস করে দিন যারা যারা দেখা আছে। মানে উইন্ডোজে কোনো একটা মানে ডিলে হলে কিছু একটা করতে গিয়ে তখন এই জিনিসটা আপনারা দেখতে পান। যদি দেখা থাকে একটুখানি হ্যান্ডেস করে আমাকে জানিয়ে দিতে পারেন যে হ্যাঁ স্যার দেখেছি। বলুন কে কে হ্যান্ডেস করছেন দেখি, আরেকবার ওয়ান্স মোর সবার জন্য, সবাই আরেকবার করে দিন যে কারা কারা দেখেছেন জিনিসটা। ঠিক আছে, এটাকে বলা হয় কার্সার ওয়েট, এটাও বানানো যায়। আপনি এই সেম ওয়েবসাইট আপনাদের উইন্ডোজে দেখবেন, কার্সার ওয়েট যেখানে থাকবে আপনার ওই স্যান্ড ক্লকটাই আসবে। তো এটা অপারেটিং সিস্টেম ব্রাউজার হিসেবে ওটা চেঞ্জ হয়, যেহেতু আমি ম্যাকে আছি আমার এই কারণে এরকম একটা গোল দিয়ে এরকম আসছে, এই যে এরকম দিয়ে আমার একটা মানে ঘুরছে একটা লোডিং স্ক্রিন টাইপের। ঠিক আছে, তো সিএসএস দিয়ে এটাকে চেঞ্জ করা হয়। এটা হচ্ছে আমাদের হভার ইফেক্ট। বলতে পারলাম? এবার নেক্সট জিনিস যেটা হচ্ছে আমাদের আর একটা ইফেক্ট, যেটার নাম খুবই মজাদার এটাও, যেটার নাম হচ্ছে কি একবার দেখে নিই আমরা, যেটা হচ্ছে আমাদের ইফ অ্যাক্টিভ। কি আছে? অ্যাক্টিভ। এখানে অ্যাক্টিভের কাজ একটুখানি ডিফারেন্ট। ঠিক আছে, হভারের মতোই কিন্তু একটুখানি ডিফারেন্ট। কি করে এটা? অ্যাক্টিভ বলতে এখানে দেখবেন লেখাও আছে, যাদের কাছে এই স্লাইডের অ্যাক্সেস নেই তারা একবার, তাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট করবো স্লাইডের অ্যাক্সেস নিয়ে নিন। আমাকে বলুন অথবা ব্যাচমেটদের বলুন, তাদের কাছ থেকে নিয়ে নিন স্লাইডের অ্যাক্সেসটা, নিয়ে পরপর দেখে নিতে পারবেন যে কোন দিন কি পড়ানো হয়েছে। ঠিক আছে, ক্লাস করলে আপনি বুঝে যাবেন যে এইটা করানো হয়েছিল, তো এটা দেখলে আপনি ওখান থেকে বুঝে যাবেন। ওকে, তো অ্যাক্টিভ সুডো ক্লাসের কাজ এখানে দেখবেন লেখা আছে when an element is being clicked। কি লেখা আছে? when an element is being clicked, মানে কোনো একটা এলিমেন্টকে যখন আমরা ক্লিক করি তখন কি কি চেঞ্জ আসবে তার মধ্যে, সেটা আমরা এখান থেকে এই অ্যাক্টিভ সুডো ক্লাস দিয়ে ডিফাইন করি এক কথায়। মানে আমার এখানে হভার ইফেক্টে আমি মাউসটাকে ওয়েট করিয়েছি, কার্সারটাকে ওয়েট করানো আছে, সেই কারণে এই যে হুইলটা আমার ঘুরছে, তার সাথে কি করা আছে? কালার আমার ব্লু করা আছে। এবার ধরুন কোনো একটা কারণে আমি চাই যে যখন আমি ক্লিক করব এই হভার ইফেক্টের পর, অথবা আমি একটা বাটনও বানাতে পারি, যেই বাটনে ক্লিক করলে হয় আমার মানে বাটনের কালারটা ধরুন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বাটনের কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে ক্লিক করার সাথে। তাহলে সেটা আমরা কি করে করতে পারি? এই অ্যাক্টিভ সুডো ক্লাস দিয়ে আমরা ওটাকে করি। তো আমি এখানে যদি একটা বাটন বানাই, বাটনে ধরুন অ্যাক্টিভ সুডো
অথবা অ্যাক্টিভ, আচ্ছা সুডো ক্লাসই লিখে রাখি, সুডো ক্লাস, সেভ করি। এই একটা বাটন চলে এসেছে। এই বাটনে অলরেডি ক্লিক করলে একটা ইফেক্ট থাকে, তাহলে আমরা কি করে ডিফাইন করতে পারি এটাকে? এক কাজ করি, আর একটা এইচ ওয়ান ট্যাগ বানাচ্ছি আমি, ঠিক আছে? আর একটা এইচ ওয়ান ট্যাগ বানালাম, এখানে আমি এক কাজ করি, এটাকে এইচ ওয়ান করে দিই। না, এটাকে এখনই দেখালে চলবে না, এক কাজ করি, একটা ক্লাসই দিয়ে দিই একে, ক্লাস দিয়ে দিও, ক্লাস দিয়ে দিই চলো। আর না হলে আরো সহজে করা যায়, আমি এত কেন মাথা ঘামাচ্ছি, এইচ টু থাক। ওকে, তো এইচ টু ট্যাগে আমাদের কোনো ইফেক্ট নেই, কোনো অ্যাক্টিভ সুডো ক্লাস বা ওরকম কিছু অ্যাপ্লাই করা নেই। তো তাহলে আমরা কি করে করতে পারি সেটা একবার দেখে নিই, চলুন আমি একটু জুম ইন করছি। ওকে, তো এটা এরকম কিছু একটা করা আছে, যেই হভার করছি চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা একটু ডিফারেন্টলি আমরা কিছু করব। কি করব? তো আমি এখানে এইচ টু করছি। এইচ টু করার পরে সুডো ক্লাসের নাম কি ছিল, কে বলতে পারেন আমাকে? সুডো ক্লাসের নাম কি? এনিবডি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ সুডো ক্লাসটাকে আমরা কি করে লিখবো সেটা কেউ বলতে পারবেন আমাকে? এইচ টু ট্যাগের ক্ষেত্রে এইচ বলছি। টু কোলন ওকে, বলুন বলুন। এইচ টু কোলন অ্যাক্টিভ। ওকে, খুব সুন্দর। তো আমরা কি করব, এই এইচ টু ট্যাগের পরে কোলান দিয়ে লিখবো অ্যাক্টিভ, ঠিক আছে? এই অ্যাক্টিভ লেখার পরে এবার আমরা যা লিখবো এর মধ্যে আমাদের সেই অ্যাক্টিভ সুডো ক্লাসের আন্ডারে পড়বে। আমি যদি এখানে লিখি কালার গ্রিন, ঠিক আছে, মানে যখনই আমাদের এই এইচ টু ট্যাগটা অ্যাক্টিভ থাকবে তখনই আমাদের কালার হয়ে যাবে গ্রিন, ঠিক আছে? তো আমরা কি করব, দেখুন আমি এখানে অ্যাক্টিভ ক্লাস অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যখন হভার করছি আমাদের কোনো চেঞ্জ নেই, কারণ এটা অ্যাক্টিভ সুডো ক্লাস, এখানে আমাদের ওরকম করে চেঞ্জ হয় না। তো আমি যদি এখানে, এবার ধরুন আমি এখানে ক্লিক করছি, আমি কিন্তু ক্লিক করছি একটা, ঠিক আছে? এই যে ক্লিক করছি, ক্লিক করার সাথে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করছি আমাদের কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সুডো ক্লাসের কাজ। ক্লিক করলেই কালার চেঞ্জ হবে। আমি বাইরে ক্লিক করছি কিন্তু এটা কালার কেন চেঞ্জ হচ্ছে কেউ আমাকে বলতে পারবেন? আমি এই বাইরে ক্লিক করছি কিন্তু তাও এর কালারটা কেন চেঞ্জ হচ্ছে? আমি নিচে ক্লিক করব কিন্তু হবে না, কিন্তু এই জায়গাটায় ক্লিক করলে এটার কালার কেন চেঞ্জ হচ্ছে কে বলতে পারবেন আমাকে? দেখি কার কথা বলছে। স্যার কারণ কারণ ওটা ব্লক লেভেল এলিমেন্ট, তো ওটা একদম, ওর মানে একদম কারেক্ট। সবাইকে অ্যাগ্রি করি সেই কথায়, সবাই যারা যারা অ্যাগ্রি করেন একটু হ্যান্ড রেজ করে দিন আমাকে। যেহেতু এইচ ওয়ান এইচ টু হেডিং প্যাডিং, মানে সরি প্যাডিং না, আমাদের হেডিং ট্যাগ তারপরে প্যারাগ্রাফ ট্যাগ এগুলো হয় আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট আমাদের পুরো ডিসপ্লের উইথ নিয়ে থাকে। তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগাই, দেখুন আমি এখানে এইচ টু ট্যাগকে সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ধরুন এখান থেকে অ্যাকোয়া চুজ করছি। ওকে, এখানে দেখবেন এটা কিন্তু এত দূর অবধি রয়েছে, সেই কারণে আমি যদি এখানেও ক্লিক করি আমার কালারটা চেঞ্জ হবে তাও, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রবলেম, এটা একটা প্রবলেমের মধ্যেই পড়ে। তো এগুলোর প্রবলেম আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি একটা প্রজেক্টে যাবেন, সেখানে গিয়ে এরকম ধরনের প্রবলেম মানে আপনি ফেস করবেন, ঠিক আছে? তো আমরা একটা ছোট্ট একটা অ্যানিমেশন বানানোর চেষ্টা, অ্যানিমেশন না ঠিক, আমরা এই জিনিসটাকে বানানোর চেষ্টা করি। এই যে আমাদের এখানে যখন আমি আমার মাউসটাকে নিয়ে যাচ্ছি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, রাউন্ডেড ব্যাকগ্রাউন্ড আসছে, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, আমি দেখাচ্ছি তাও, ঠিক আছে? এখানে কোনো কিছুই নেই, হভার ক্লাসে আমাদের জাস্ট কি কি করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, তার সাথে কার্সার করা আছে পয়েন্টার, বাস এই দুটো জিনিসই এখানে করা, ঠিক আছে? এটাকে যদি আপনি ইন্সপেক্টও করতে চান তাও করতে পারবেন। আমি এখানে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গেলে এখানে আপনি প্রত্যেকটা সিএসএস প্রপার্টি এখানে দেখতে পারবেন যে কোন কোন প্রপার্টি এখানে অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে? তো এখানে হয়তো ওইভাবে হভার ইফেক্ট বা ওরকম কিছু দেখাবে না, আই ডোন্ট থিঙ্ক সো দেখাবে কিনা, কিন্তু আপনি এখান থেকে গিয়ে কি কি প্রপার্টি প্রপার প্রপার অ্যাপ্লাই করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমি একবার আরেকবার চেষ্টা করি দেখার, ফরম্যাটে যাব, এখানে একবার সার্চ করে দেখা যাক হভার বা ওরকম কিছু আছে কিনা। হভারে হয়তো এইভাবে দেবে না, নেই, ঠিক আছে? ইফেক্টগুলো এইভাবে এখন এখানে শো করছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে গিয়েও সিএসএস এর প্রপার্টি আপনি দেখে নিতে পারবেন যে কোনটা কি অ্যাপ্লাই করা আছে। এখান থেকে এগুলোকে চেক আনচেক করেও দেখতে পারবেন যে কোনো চেঞ্জ আসে কিনা, ঠিক আছে? প্যাডিংটাকে অফ করলে কি হয়, তারপরে এখান থেকে ওভারফ্লো হিডেন করলে কি হয়, ঠিক আছে? এগুলো আপনি এখান থেকে গিয়ে মানে নিজেই চেক করে দেখতে পারবেন যে কোন প্রপার্টিতে কি কাজ হচ্ছে। এরকম একটা ওয়েবসাইট চুজ করে এখান থেকে আপনি নিজের থেকেই দেখতে পারবেন। ওকে, তো অ্যাক্টিভ সুডো ক্লাস বোঝাতে পেরেছি, যারা যারা বুঝতে পেরেছেন একটুখানি আরেকবার আমি হ্যান্ডেল লোয়ার করে দিই। এবার বলুন অ্যাক্টিভ সুডো ক্লাস কার কার মাথায় ঢুকে গেছে? অ্যাক্টিভ সুডো ক্লাস, ওকে, 10 জনের মাথায় ঢুকে গেছে। ওকে, বাকিরা প্লিজ আমি রেকমেন্ড করবো ভালো করে বুঝে নিন, যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। ওকে, চলুন তাহলে নেক্সট আমাদের সুডো ক্লাস কি আছে? নেক্সট আছে ফোকাস। কি আছে? ফোকাস। ফোকাস বলতে আমরা কি বুঝি? আমাদের মা বাবা আমাদের বলতেন যে পড়াশোনায় ফোকাস কর, তারপরে অত গেম খেলিস না, গেমে এত ফোকাস কেন? ফোকাস, ফোকাস কথাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফোকাস কথাটা আমরা
এরকম জায়গায় শুনতে পাই যে আমাদের কিছু একটার উপরে ফোকাস করতে হয়। ফোকাস করার মানে কি? তার মধ্যে ডুবে যাওয়া, অথবা তার সঙ্গেই অ্যাকচুয়ালি মানে ওটার সাথেই আমাদের মানে প্যারালালি কাজ করা এক কথায়। ঠিক আছে? তো এই ফোকাস সুডো ক্লাস আমরা কি করে ইউজ করতে পারি? ফোকাস অ্যাকচুয়ালি আমাদের H1 বা আমাদের কি বলে ওটাকে, কোনো টেক্সট ট্যাগ যাকে বলে এক কথায় H1 থেকে H6, তারপরে P ট্যাগ, এরকম জিনিসে আমরা অ্যাকচুয়ালি ফোকাসটাকে ইউজ করি না। আমরা ইউজ করি ফোকাসটাকে ইনপুট ফিল্ডে অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখানে দেখবেন সেটাই লেখা আছে, when an element like an input is focused, মানে যখন আমরা কোনো ইনপুট ফিল্ডে ক্লিক করি, ওই যে ক্লিক করার পরে তার মধ্যে আমরা কিছু লিখছি, মানে আমার ফোকাস কোথায়? ওই ইনপুট ফিল্ডের মধ্যে। তো ওই যে ফোকাস করার পরে, অর্থাৎ আমি ক্লিক করার পরে যে কিছু লিখছি, ওই লেখার মানে ক্লিক করার পরে লেখার টাইমটায় আমাদের ইনপুট ফিল্ডে কি কি চেঞ্জ আসবে সেটা আমরা এই ফোকাস সুডো ক্লাস দিয়ে করে থাকি। কেমন করে করি সেটা একবার দেখিয়ে দিই। আমরা এখানে একটা ইনপুট ফিল্ড বানাবো কুইকলি। আমরা এখানে একটা ইনপুট বানাবো, সরি ইনপুট টেক্সট, এখানে এটা চলে আসবে। এই যে এখানে ফোকাস অলরেডি অ্যাপ্লাই করা থাকে, বলে দিই আরেকবার। এখানে ইনপুট ফিল্ডে প্রথম থেকে ব্রাউজারে, প্রত্যেক ব্রাউজারে একটা ইফেক্ট অ্যাপ্লাই অলরেডি করা থাকে। কেমন? আমি যদি ক্লিক করি, এই দেখবেন একটা আউটলাইন আসছে আমার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোকাসের জন্যই হচ্ছে। তো এটাকেও আপনি নিজের থেকেই চেঞ্জ করতে পারবেন। কিভাবে? আমি এখানে কুইকলি ইনপুট ফিল্ডটাকে সিলেক্ট করব, ইনপুট করব ফোকাস। ঠিক আছে? এই যে ফোকাস লিখলাম, ফোকাসের পরে এর মধ্যে আমি যা যা লিখবো তাই হবে। ধরুন আমি এখানে বর্ডার কি করব, 2 পিক্সেল সলিড রেড, মানে ফোকাস করার পরে কি হবে, আমাদের বর্ডারটা 2 পিক্সেল সলিড হয়ে যাবে রেড। তো আমি যদি এখানে যাই, এখানে ফোকাস করার পরে এটা দেখবেন এখানে আমার কোনো রকম অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে? এখানে যাওয়ার পরে দেখবেন কোনো রকম এটা অ্যাপ্লাই হচ্ছে না। কেন অ্যাপ্লাই হচ্ছে না? কারণ আমি বললাম ওই যে ইনপুট ফিল্ডে প্রথম থেকেই আমাদের একটা ইফেক্ট অ্যাপ্লাই করা থাকে, সেটাকে আমাদের আগে ক্যান্সেল আউট করতে হয়। যদি আপনার এরকম প্রবলেম আসে যে ক্লিক করার পরে এটা আমার চেঞ্জ হচ্ছে না, আপনি মানে তখনই আপনি বুঝে নেবেন যে এখানে আমাদের কি করতে হবে। এখানে আমাদের করতে হবে আউটলাইন নান। ঠিক আছে? যেই আমি আউটলাইন নান করব, আউটলাইন নান করার সাথেই আমাদের বর্ডারটা দেখবেন অ্যাপ্লাই হয়ে যাবে। আমি বাইরে ক্লিক করব, এটা আমার কোনো রকম থাকবে না। যে আমি ভেতরে ক্লিক করব, আমাদের বর্ডারটা তখন অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আউটলাইন প্রপার্টির জন্য হয়, এটা ইনপুট ফিল্ডে প্রথম থেকেই দেওয়া থাকে। আউটলাইন নান করে দিলে আপনার এই ইফেক্টটা, ডিফল্ট ইফেক্ট যেটা, সেটা আমার ক্যান্সেল আউট হয়ে যায়। এবার আপনি এখানে গিয়ে বর্ডার হোক, যা খুশি যেমনভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে? এখানে সলিডের থেকে আপনি ড্যাশও করে দিন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ক্লিক করব, দেখুন ইনপুট ফিল্ডটা আমার ড্যাশটা আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফোকাসের থেকে হয়। আউটলাইনের কি কি প্রপার্টি নেয় এখান থেকে গিয়ে আপনি হয়তো দেখতে পারবেন। আউটলাইন সিনট্যাক্স হচ্ছে আউটলাইন উইথ, আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, মানে আমাদের বর্ডারের মতোই। তো আউটলাইন আমাদের কেমনভাবে অ্যাপ্লাই করতে হয়, ধরুন 2px, তারপরে সলিড, তারপরে আমাদের গ্রিন। ঠিক আছে? দেখুন এখানে আমার আউটলাইনটাও আছে, তার মধ্যে আমাদের বর্ডারটা আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আউটলাইন গ্রিন কালারের, আর এটা হচ্ছে রেড কালারের আমাদের বর্ডার। তো আউটলাইন আর বর্ডার দুটো কিন্তু ডিফারেন্ট। ইনপুট ফিল্ডে যেটা আপনাদের ডিফল্ট ব্রাউজারে দেওয়া থাকে সেটা হচ্ছে একটা আউটলাইন দেওয়া থাকে, মাইন্ডেড একটা আউটলাইন অ্যাপ্লাই করা থাকে, সেটা কিন্তু কোনো বর্ডার না। তো আপনাদের যদি ক্যান্সেল করতে হয়, আপনাদের আউটলাইনটাকে ক্যান্সেল করতে হবে, বর্ডার ক্যান্সেল করলে আপনার কাজ হবে না। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ফোকাস ইফেক্ট কার কার মাথায় ঢুকে গেছে একটু হ্যান্ড রেজ করে দিন। ফোকাস, সবাই ফোকাস করতে পেরেছেন? হ্যান্ড রেজ করুন দেখি। ওকে, এটাই হচ্ছে আমাদের ফোকাস ইফেক্ট। অলরাইট, এবার কিছু কিছু সুডো ক্লাস আসছে যেগুলো অ্যাকচুয়ালি কোনো ইফেক্টের জন্য ইউজ করি না, ওগুলো আমরা সিলেক্টার হিসেবে ইউজ করি। মানে আমাদের সেগুলো কোনো ইফেক্ট না, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিলেক্টার, যে কত রকমভাবে আমরা সিলেক্ট করতে পারি একটা এলিমেন্টকে, সেটা হচ্ছে নেক্সট ডেমনস্ট্রেশনে থাকবে। তো আমি এক কাজ করি, এখান থেকে এই টোটালটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, করে দিয়ে আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে দিই যে এটা হচ্ছে ইফেক্টস সুডো ক্লাসেস। ওকে, 3 রকমের আছে, হভার, অ্যাক্টিভ, ফোকাস, দেখে নিতে পারবেন। অলরাইট, নেক্সট যে পার্টটা আসছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা পার্সোনালি হয়তো খুব কম ইউজ করবেন, কিন্তু এটা কিন্তু ইউজ করা মানে করতে আপনারা পারবেন, মানে করবেনই করবেন। ঠিক আছে? কারণ এটা শেখার পরে আপনাদের সিলেকশন মেথডগুলো অনেক ইজি হয়ে যাবে। যেমন প্রথমে একটা সিলেক্টর আছে আমাদের কোলান দিয়ে, এগুলোকে একটা সুডো ক্লাস কিন্তু, ঠিক আছে, কিন্তু এগুলো সিলেকশনের জন্য আমরা ইউজ করি। প্রথমে কি আছে? প্রথমে আছে ফার্স্ট চাইল্ড। ঠিক আছে? কোলান দিয়ে ফার্স্ট চাইল্ড, কোলান যেখানে থাকবে সেটার মানে একটা সুডো ক্লাস। অলরাইট,
তো কোলনের পরে কি আছে? ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড আমাদের কি করে সেটা একবার দেখে নিই। টার্গেটস দ্য ফার্স্ট চাইল্ড অফ ইটস প্যারেন্ট, মানে এখানে ফার্স্ট চাইল্ড কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড লেখার পরে আমাদের যে কোনো প্যারেন্টের মধ্যে যে প্রথম যে চাইল্ড এলিমেন্ট থাকবে সেটাকে সিলেক্ট করবে। কি বললাম? যখন কোনো প্যারেন্টে আমরা কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড লিখে আমরা কিছু স্টাইল প্রোভাইড করব, তো এই প্যারেন্টের মধ্যে যে প্রথম যে এলিমেন্টটা থাকবে, প্রথম একদম প্রথম, সেই প্রথম এলিমেন্টেই আমাদের ওই জিনিসটা অ্যাপ্লাই হবে। তারপরে যদি সে থাকেও তাতে কোনো যায় আসে না, মানে তারপরে যদি আরও চাইল্ড বা চিলড্রেন থাকে তাতে কোনো যায় আসে না। মানে কেমন করে আমি বোঝাতে যাচ্ছি এটা একবার দেখিয়ে দিই। আমি এক্সক্যালিডতে যাব, গিয়ে ধরুন আমার এখানে একটা প্যারেন্ট আছে। কি প্যারেন্ট আছে? ধরুন আমি এখানে ক্লিক করছি, লিখলাম ডিভ। এখানে আমাদের একটা ডিভ ট্যাগ আছে, ঠিক আছে? এগুলোকে একটা ট্যাগ, এইভাবে ভাবুন, আমি খুবই তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি এটাকে। ওকে, তো ডিভ ট্যাগের মধ্যে ধরুন ক্লিক করি এখানে। ওকে, ডিভ ট্যাগের মধ্যে আমাদের কি আছে? ধরুন একটা h1 ট্যাগ আছে, তারপরে আমাদের একটা আর একটা h1 ট্যাগ আছে, তারপরে আর একটা h1 ট্যাগ আছে, ঠিক আছে? আমি এখানে h1 ট্যাগটাকে এইভাবে বানাচ্ছি। অলরাইট, তো আমি যদি এখানে ডিভে কোলন দিয়ে লিখি ফার্স্ট চাইল্ড, তো কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড লেখার পরে আপনাদের ক্ষেত্রে কি মনে হয় যে কোন এলিমেন্টের উপরে আমাদের স্টাইলটা অ্যাপ্লাই হবে? কে বলতে পারেন আমাকে? বলুন বলুন। ফার্স্ট H1 ট্যাগটার উপরে। অ্যাগ্রি করি সবাই? আমরা কি সবাই অ্যাগ্রি করি? হ্যান্ড রেজ করে বলে দিন, আমাকে বুঝিয়ে দিন কারা কারা অ্যাগ্রি করি বিষয়টার সাথে। সবাই অ্যাগ্রি করি, অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব? যেটা বললাম সেটাই চেষ্টা করে দেখা যাক। অর্থাৎ আমি এখানে যাব, আমাদের h1 ট্যাগ এগুলোকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করব না অ্যাকচুয়ালি, আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে এখানে একটা কমেন্ট অ্যাড করে দিই, আমার এআইটা একটু সাহায্য করলে ভালো হয়। ওকে, এবার আমার আসছে কি অ্যাসাইনমেন্ট না, সরি, এখানে আমার অন্য একটা আসবে টপিক। এটা হচ্ছে আমাদের সিলেকশন সুডো ক্লাসেস। অলরাইট, তো আমি এখানে যেটা বললাম সেটাই করবো। ডিভের মধ্যে আমি তিনটে h1 ট্যাগ বানাবো, h1 × 3। প্রথমে আমি লিখবো হোম, তারপরে আমি লিখবো অ্যাবাউট, তারপরে আমি লিখবো ধরুন কন্ট্যাক্ট। সেভ করি, চলে এসছে আমাদের। এবার আমি যেটা বললাম সেটাই করব। অর্থাৎ আমি এখানে ডিভ এর মধ্যে লিখবো কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড, তারপরে আমি কিছু স্টাইল অ্যাপ্লাই করব। তাহলে যেটা হওয়ার কথা সেটাই হবে, দেখা যাক কি হয়। আমি এখানে একটা কমেন্ট অ্যাড করি, সিলেকশন সুডো ক্লাসেস, তারপরে আমি লিখবো ডিভ, কোলন দেবো, লিখবো ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড। এবার আমি এখানে এটাকে লিখবো, যে আমি কালার রেড করবো অথবা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করবো, দেখা যাক কোনটার উপরে অ্যাপ্লাই হয়। সেভ করি, দেখা যাক নাও হতে পারে। কি হলো? কোনটার উপরে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, কোনটার উপরে অ্যাপ্লাই হয়েছে? বলুন 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 বলুন। কাদের কাদের আশা ভঙ্গ হয়েছে একটুখানি দেখি, হ্যান্ডেস করে আমাকে বলুন। সবটাই তো ভঙ্গ কি হয়েছে? সব কটা h1টাকেই আমাদের অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? ফার্স্ট চাইল্ড অ্যাকচুয়ালি আমাদের এইভাবে কাজ করে না। ফার্স্ট চাইল্ড নিয়ে যদি আরও গভীরে পড়তে হয়, যেটা আমি আপনাদের রেকমেন্ড করি, এটা আমিও ফলো করি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে MDN ওয়েব ডক্স, যেটা আমি বলেছিলাম আপনাদের, ঠিক আছে? MDN ওয়েব ডক্সে গিয়ে আপনি যদি সার্চ করেন যে ধরুন ফার্স্ট চাইল্ড কোলন ফার্স্ট চাইল্ড, দেখুন, ঠিক আছে? এই যে ফার্স্ট চাইল্ডে আমাদের এখানে দেখুন কি হয়েছে, আমাদের এখানে একটা ULLI এর সাথে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে একটা UL ট্যাগ আছে, UL ট্যাগের মধ্যে আমাদের LI লিখে ফার্স্ট চাইল্ড লিখেছে, লেখার পরে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট চাইল্ড যে তার উপরে এটা অ্যাপ্লাই হয়েছে। CSSটাকে ভালো করে দেখবেন, LI লিখে ফার্স্ট চাইল্ড, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেটাকে মানে বোঝার চেষ্টা করলাম বলতে, এখানে আমি যেটা লিখে রেখেছি টার্গেটস দ্য ফার্স্ট চাইল্ড অফ ইটস প্যারেন্ট, ঠিক আছে? এটা লেখা কিন্তু বোঝানোর জন্য যে প্যারেন্টের প্রথম চাইল্ডটাকেই সিলেক্ট করবে, এটা অটোমেটিক্যালি হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ এখানে আমরা প্যারেন্টের ওপরে জিনিসটাকে অ্যাপ্লাই করি না। কি বললাম? আমরা এটাকে প্যারেন্টের ওপরে জিনিসটাকে অ্যাপ্লাই করি না, এটাকে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যদি সেম এলিমেন্ট থাকে, দেখুন এখানে কি এলিমেন্ট আছে, এখানে তিনটে আমাদের h1 ট্যাগ আছে, তিনটে h1 ট্যাগ। আমি যদি এখানে ফার্স্ট চাইল্ড ডিভের উপরে অ্যাপ্লাই করি, এখানে দেখছে কি, এখানে অ্যাকচুয়ালি আমাদের CSS সার্চ করছে যে ডিভ কতগুলো আছে, সেই তিনটে ডিভের মধ্যে কোন ডিভটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লাই করতে হবে, কোন ডিভটা প্রথমে আছে
সেটার উপরেই আমাদের এই ক্লাসগুলো অ্যাপ্লাই হবে, মানে এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে ডিভ লেখার পরে যে ফার্স্ট চাইল্ড লিখেছি, সিএসএস ভাবছে ধরুন 4-5টা ডিভ আছে, 4-5টা ডিভের মধ্যে যে প্রথম ডিভটা থাকবে তার উপরেই আমাদের কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। সিএসএস আমাদের এইভাবেই ভাবছে। বলতে পারলাম? বলুন, কে কি বলছেন বলুন। ক্লাস লাগাতে হবে তো? ক্লাস লাগাতে হবে সেটা পরের কথা। আমাদের এখানে অ্যাকচুয়ালি সার্চিং মেথডটা একটুখানি ডিফারেন্ট হয়। প্যারেন্টে আমাদের এটা অ্যাপ্লাই করলে হয় না, আমাদের ইন্ডিভিজুয়াল যে চাইল্ডগুলো আছে তার উপরে অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ এখানে যদি আমি এইভাবে লিখতাম যে ধরুন ডিভ তারপরে H1, যেহেতু আমাদের ওটা ডিসেন্ডেন্ট সিলেক্টর, তো এখানে আমি ডিভ লিখলাম, ডিভ লেখার পরে H1 লিখলাম। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করি, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এক সেকেন্ড, এটাকে কমেন্ট আউট করছি। করার পরে ধরুন এটাকে আমি কালার দেবো ধরুন রেড, সেভ করি। কি হলো দেখা যাক, 3টের উপরে অ্যাপ্লাই হয়েছে, এটাই হওয়ার কথা, কারণ H1 ট্যাগ আমাদের 3টেই ছিল। তো এখানে অ্যাকচুয়ালি ফিল্টারেশনটা হয় যে H1 ট্যাগের মধ্যে কোন H1 ট্যাগে আপনি ওই জিনিসটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। মানে এখানে H1 ট্যাগ আছে 3টের মধ্যে যদি আপনার প্রথম H1 ট্যাগে আপনার ক্লাসটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয় অথবা প্রপার্টিগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার এই H1 এর উপরে ফার্স্ট চাইল্ড ভুলে অ্যাপ্লাই করতে গেছিলাম। হবে। ঠিক আছে ঠিক আছে। H1 এর উপরে আমাদের ফার্স্ট চাইল্ড অ্যাপ্লাই করতে হয়। তো আমি যদি এখানে লিখি ফার্স্ট ফার্স্ট চাইল্ড, লিখেন না স্যার। স্যার ফার্স্ট না লিখে অন্য কিছু লিখুন, ফার্স্টটা তো বলেই দিলেন। সেভ করি, দেখে সেকেন্ড নিই বা একবার, থার্ড তারপরে লিখুন। দেখাবো। H1 এর পরে লিখলাম ফার্স্ট চাইল্ড, আমাদের ক্লাসটা কোথায় অ্যাপ্লাই হয়েছে একবার, ক্লাসটা বলতে সরি প্রপার্টিটা কোথায় অ্যাপ্লাই হয়েছে এবার আপনারা নিজেরা দেখে নিন। তো এখানে অ্যাকচুয়ালি ফিল্টারেশনটা করছি আমাদের 3টে H1 এর মধ্যে প্রথম H1 ট্যাগে, ঠিক আছে, কোলান দিয়ে ফার্স্ট চাইল্ড লিখবো, সিএসএস আমাদের 3টের মধ্যে যে প্রথম থাকবে তার উপরে জিনিসটাকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সেম যদি আমি এখানে আরেকটা জিনিস করি, ডিভ লিখবো, লেখার পরে ডিভ লেখা এটা ম্যান্ডেটারি না, আমি এটা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করছি বোঝানোর জন্য যে H1 গুলো কোথায় আছে, এই ডিভের মধ্যে আছে, ওকে। H1 লিখে আমি লিখবো লাস্ট চাইল্ড, লিখলাম। লেখার পরে আমি কি করব, ধরুন কালার করব ব্লু। কোনটার উপরে অ্যাপ্লাই হবে বলুন এবার, হয়তো আশাভঙ্গ হবে না কারণ, বলুন। কন্ট্যাক্টের উপর। কন্ট্যাক্ট, স্যার কন্ট্যাক্ট। সবাই এগ্রি করি সেটাই, দেখা যাক। সেভ করব, একদম কারেক্ট, আমাদের অ্যাপ্লাই হয়েছে কন্ট্যাক্টের উপরে, মানে একদম লাস্ট যে চাইল্ড। এখানে লাস্ট চাইল্ড কিন্তু এ নাও থাকতে পারতো, অন্য একটাই যদি আমি H1 ট্যাগ বানাই, ধরুন এখানে আমি একটা নতুন H1 ট্যাগ বানাচ্ছি, কি লিখবো, সার্ভিসেস, সেভ করব। কন্ট্যাক্টের থেকে সার্ভিসেসের কালারটা চলে আসবে, এটা হচ্ছে ডাইনামিক। এখানে সিএসএস ফিগার আউট করে যে কোনটার উপরে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশন মেথড সুডো ক্লাস টাইপের, যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড। এরকম আর একটা সুডো ক্লাস আছে যেটা খুবই এফিশিয়েন্ট, খুবই বলতে পারেন যে অনেক জায়গায় আপনারা ইউজ করতে পারেন সেটাকে, যেটা আপনারা এতদিন জানতেন না। সেটা হচ্ছে একটা nth চাইল্ড, মানে সেটার নাম হচ্ছে একটা nth চাইল্ড। এই যে nth চাইল্ড, এটা খুবই ভার্সেটাইল একটা সুডো ক্লাস, মানে সুডো সিলেক্টর অ্যাকচুয়ালি, সরি। তো এই nth চাইল্ডের কাজ কি, এই যে nth চাইল্ড বলতে বোঝানো হয় যে আমাদের কটা চাইল্ড আছে অ্যাকচুয়ালি আমরা জানি না, মানে কতগুলো আমাদের অ্যাকচুয়ালি H1 ট্যাগ আছে আমাদের ক্ষেত্রে যদি বোঝাই, অর্থাৎ আমাদের যদি এখানে ধরুন 100টা H1 ট্যাগ আছে, আমরা জানি না যে কতগুলো H1 ট্যাগ ধরুন আছে আমাদের কাছে, ঠিক আছে। তো সেই H1 ট্যাগের মধ্যে আপনাকে যদি কেউ বলে যে 93rd অর্থাৎ সরি 93তম যে আমাদের H1 ট্যাগ আছে তার উপরে আমাদের কিছু একটা কালার বা কিছু একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা কি করব, আমাদের তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিয়ে শুধু প্রথমটা লাস্টেরটা আমরা সিলেক্ট করতে পারছিলাম, তাহলে যে মাঝখানের গুলো সেগুলোকে আমরা কি করে সিলেক্ট করব, কোশ্চেন আসতেই পারে। তখন আসে আমাদের এই nth চাইল্ড জিনিসটা, কি আসে, nth চাইল্ড, ঠিক আছে। তো nth চাইল্ডে পড়ে নি কি লেখা আছে, টার্গেটস দ্য nth চাইল্ড, এখানে কিন্তু এটা প্যারেন্টে অ্যাপ্লাই হয় না, আরেকবারও বলছি, ঠিক আছে। টার্গেটস দ্য nth চাইল্ড, n ক্যান বি, দেখুন কি লেখা আছে, n ক্যান বি আ নাম্বার, কিওয়ার্ড অর ফর্মুলা, মানে এতটাই ভার্সেটাইল যেখানে আপনি ফিল্টারেশনের জন্য আপনি নিজেদের সার্চিং মেথড বানাতে পারবেন, যে সেটা একটা নাম্বারও হতে পারে, যে কততম সেই নাম্বারটা বা কততম আমাদের এলিমেন্ট, অথবা একটা কিওয়ার্ড হতে পারে, যেমন এখানে লেখা আছে এক্সাম্পলে ইভেন অড, অর্থাৎ আপনি যে ইভেন নাম্বার অফ যে মানে অথবা জোড় সংখ্যায় যে আমাদের এলিমেন্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে পারেন, বেজোড় সংখ্যায় যদি কোনো এলিমেন্ট থাকে সেগুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপনি একটা ফর্মুলা লিখতে পারেন, যেমন এই যে 2n+1, এটার মানে কি সেটা আমি বোঝাবো, ঠিক আছে। তো এরকম অঙ্ক, এখানে একটু ছোট্ট জিনিস অঙ্ক আমরা একটুখানি দেখবো, সেটা বলছি আমি এক এক করে। কিন্তু nth চাইল্ড কিন্তু খুবই ভার্সেটাইল একটা সুডো সিলেক্টর, কি করে ইউজ করে দেখে নিন। তো আমি এখানে যাব, আমি এখান থেকে এইগুলোকে রিমুভ করে দিচ্ছি, এগুলোকে রিমুভ করলাম, করার পরে আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, আচ্ছা এগুলো দেওয়াই আছে, ওকে।
তো আমি এখানে লিখবো ডিভের পরে আমি লিখবো, ধরুন এটা সেভ করি, লেখার পরে লিখবো h1, লিখে এখানে লিখবো nth মানে nth, ঠিক আছে, nth চাইল্ড। লেখার পরে এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেখবো নাম্বার। ধরুন আমার 3 নাম্বার যে h1 আছে সেটাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখানে লিখবো 3, লিখে আমি এখানে কালার দেবো রেড, সেভ করি। কোনটা অ্যাপ্লাই হয়েছে? ঠিক অ্যাপ্লাই হয়েছে কি ভুল অ্যাপ্লাই হয়েছে, কে বলতে পারেন আমাকে? অ্যাপ্লাই হয়েছে। ঠিক অ্যাপ্লাই হয়েছে, এটা হচ্ছে স্যার nth চাইল্ড। একটা অড লিখুন স্যার, বলুন বলুন বলুন। অড লিখুন, অড। লিখবো এক এক করে সব জায়গায়, ওকে। তো আমরা এখানে প্রথমে লিখলাম 3 লিখলে আমাদের 3 নাম্বারটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি এখানে এক কাজ করি, যেমন ইয়াসবাবু বললেন অড লিখতে, আমি এখানে আরো কটা h1 ট্যাগ বানিয়ে নিচ্ছি। এখানে আমি এগুলোকে চেঞ্জ করব, চেঞ্জ করা লাগবে, থাক চেঞ্জ না করছি। থাক। তো আমি এখানে আরো একটু ভার্সেটাইলি এটাকে দেখাতে পারি, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ULLI ইউজ করব। আমি এখানে একটা UL লিখবো, UL লিখে LI বানাবো আমার ধরুন 10টা LI, ওকে। তারপরে এখানে প্রত্যেকটার মধ্যে আমি কিছু একটা লিখবো, ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10, সেভ করি, এসছে। এবার আমি কি করব, এবার এখানে আমি মেথডটাকে একটুখানি চেঞ্জ করব। আমি এখানে কি করব, এবার ULLI nth চাইল্ড, ধরুন আমি প্রথমে দেখাচ্ছি যেটা, যে 3 নাম্বারটাকে সিলেক্ট করব। 3 নাম্বারটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে কালার দেব রেড, সেভ করি। 3 অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ কি না? হয়েছে। এবার আমি সেম জিনিসটা করতে পারি, আমি যদি এখানে এটাকে 5-এ করি, দেখা যাক হয় কিনা, 5 অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখানে এটাকে 10-এ করি, দেখা যাক হয় কিনা। 10-এ ইউজ করা যা, লাস্ট চাইল্ড ইউজ করাও তাই। তো আমি এখানে লাস্ট চাইল্ডও ইউজ করতে পারতাম, কোনো ম্যাটার না। তো আমি এখানে এনএর চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ডের মানে সাবস্টিটিউট হিসেবেও ইউজ করতে পারি, ওকে। এখানে আমার 10 লিখলাম, 10-এ ইউজ হয়েছে। এবার ইয়াসবাবু যেটা বললেন ইভেন আর অডের ব্যাপার, অর্থাৎ আমরা এখানে একটা ফর্মুলা অথবা একটা কিওয়ার্ড লিখতে পারি, যে অড যদি আমরা লিখি আমাদের সিলেক্ট সেগুলোকেই করবে যেগুলোর নাম্বার একটা অড নাম্বার কোনগুলো থেকে শুরু হয়। 0-কে কোনো ইভেন অড ধরা হয় না, তো 1 3 1 5 3 7, 5। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের অড নাম্বার। আমি যদি এখানে এনএর চাইল্ডের ভেতরে দেখে নিই একবার, এনএর বিজোড় চাইল্ডের সংখ্যা। ভেতরে আমি যদি লিখি অড, সেভ করি, দেখুন 1 3 5 7 9 পর্যন্ত আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে কালার, ঠিক আছে। এটা হচ্ছে অড। তাহলে এখানে ইভেন কি হবে দেখা যাক। আমি এখানে ইভেন লিখবো, সেভ করি, 2 4 6 8 10-এ অ্যাপ্লাই হয়েছে। এটা এতটাই ভার্সেটাইল, এটা সিএসএস নিজের থেকে ক্যালকুলেট করে, সেই কারণে আমাদের কিছু করা লাগে না। nth চাইল্ড কিন্তু খুব ভার্সেটাইল একটা সুডো সিলেক্টর। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, আমি এখানে ফর্মুলা হিসেবে কি লিখবো, এখানে ফর্মুলাটা একটুখানি ডিফারেন্টলি লিখতে হয়, সেটা কিভাবে লিখতে হয় বলে দিই। এখানে আমরা যে এখানে একটা ফর্মুলা লেখা আছে অলরেডি, সেটাই একবার ইউজ করি, 2n+1, ঠিক আছে। এটার মানে কি প্র্যাকটিক্যালি বুঝবো। তো আমি যদি এখানে গিয়ে লিখি 2n+1, ঠিক আছে, 2n+1, যদি আমি এখানে এটাকে সেভ করি, দেখা যাক কি হয়, কি অ্যাপ্লাই হয়েছে, 1 3 5 7 9, ঠিক আছে। মানে এখানে 2 আর n, এটার মানে কি 2n অ্যাকচুয়ালি আমাকে এখানে বোঝাচ্ছে যে মানে সেকেন্ড নাম্বার, অথবা আমাদের এখানে অডটাকে আমরা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি এখানে যদি 2n রাখি, অনলি 2n রাখলে এটা 2 থেকে অ্যাপ্লাই হচ্ছে, মানে এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এটা অ্যাপ্লাই হবে কোন জায়গা থেকে, ঠিক আছে। তো এখানে 2n মানে সেকেন্ড নাম্বার থেকে আমাদের অ্যাপ্লাই হচ্ছে, n এর ভ্যালু হচ্ছে স্যার 1 একবার সবসময়। শুধু 2টা বাদ দিয়ে n লিখুন স্যার, একবার দেখি। n লিখবো, ওকে, n লিখি। n লিখলে আমাদের সবকটা অ্যাপ্লাই হবে, যেহেতু আমাদের 1, n এর ভ্যালু সবসময় 1, ঠিক আছে। তো এখানে n আচ্ছা। লেখার মানে ট্রু, মানে এটা সবকটাতে আমরা অ্যাপ্লাই করছি, এরকম একটা ব্যাপার। তো আমি যদি এখানে এটাকে আরো একটুখানি স্পেসিফাই করি, যে ধরুন আমার 2 থেকে অ্যাপ্লাই হবে, 2n লিখলে সেকেন্ড নাম্বার থেকে অ্যাপ্লাই হবে। তারপরে আমি যদি এখানে এটাকে 3 করে দিই, 3 নাম্বার থেকে অ্যাপ্লাই হবে। যদি এটাকে 4 করে দিই, 4 নাম্বার থেকে অ্যাপ্লাই হবে, এরকম করে। এবার এখানে একটা জিনিস দেখুন ভালো করে, এখানে 4 থেকে তো অ্যাপ্লাই করলাম, তো 4 থেকে অ্যাপ্লাই করার পরে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছে, 4-এর পরে ডাইরেক্ট 8-এ অ্যাপ্লাই হয়েছে। 4-এর পরে ডাইরেক্ট আমার গিয়ে 8-এ অ্যাপ্লাই হয়েছে। কেন? কারণ এখানে n এর ভ্যালু আমাদের কেমন করে ডিসাইড হয়, অ্যাকচুয়ালি n বলতে গেলে এখানে 4+4 বা 4 × 2 এরকম করে আমাদের এটাকে ডিফাইন করে, ঠিক আছে। তো এখানে যদি আমি এখানে 4n, ধরুন এখানে 4n, অথবা আমি এখানে এক কাজ করি, আমি এখানে 2n দিয়ে বোঝানোর চেষ্টা করি। 2n মানে আমাদের সেকেন্ড নাম্বার থেকে বোঝানোর চেষ্টা করছে, মানে 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4 না, এখানে ওইভাবে ডিফাইন করে না অ্যাকচুয়ালি। তো এখানে 2 4 6 8, এইভাবে মানে 2 2 করে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি।
এখানে যদি আমি +1 করে দিই, দেখা যাক কি হয়। দেখুন এটা অর্ডার চেঞ্জ চলে হয়ে আসবে, যাবে। এটা 1 3 থেকে চলে শুরু আসবে। হবে। ঠিক আছে? 1 থেকে হচ্ছে। হ্যাঁ, এখানে 1 থেকে হবে। কারণ এটা অ্যাকচুয়ালি ওইভাবে ডিফাইন করে না। এখানে 2n+1 এটা যদি আপনাদের ভালো করে বুঝতে হয়, এটা অ্যাকচুয়ালি আমিও অতটা বেশি ইউজ করি না, কারণ এটা এরকমভাবে দরকার পড়ে না। এরকম যদি আপনার কোনো রকম প্রজেক্টে দরকার হয় সেটা পরের কথা, কিন্তু এটাকে এইভাবে অ্যাকচুয়ালি আমি ইউজ করা ওইগুলো হয় না। কোনোদিন ইউজ করিনি এইভাবে। ঠিক আছে? এইভাবে অ্যাকচুয়ালি অতটা ইউজ করা হয় না, ফর্মুলাটা জাস্ট দেখানোর জন্য। তো এখানে আপনি যদি খোঁজেন একটুখানি, আমি এখানে ফর্মুলাটা সার্চ করার চেষ্টা করি, 1 সেকেন্ড। 2n+1 ফার্স্ট চাইল্ড না, সরি, আমাদের এনের চাইল্ড লাগবে, এনের চাইল্ড আমাদের থাকবে। এনের চাইল্ডে যাবো, এই যে এখানে দেখুন, এখানে মাইনাসেও নেগেটিভেও ভ্যালু হয়। ঠিক আছে? তো এখানে আপনি গিয়ে পড়তে পারবেন যে এখানে আসলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কীভাবে ডিফাইন করে। তো ফাংশনাল নোটেশন, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এনের ভ্যালুটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? প্রথম হচ্ছে আমাদের represents elements whose numeric position in a series or siblings matches the pattern a n plus b। মানে এখানে এর ভ্যালু কি? এ হচ্ছে আমাদের অ্যান ইন্টিজার স্টেপ সাইজ। মানে প্রথম যেটার আমাদের ভ্যালু দিচ্ছি, এই যে এখানে একবার দেখিয়ে দিই, এই যে 2 দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্টেপ সাইজ, যে কতর পরে কত আসবে, মানে একের পরে আমাদের 3 আসবে। এখানে 2 মানে হচ্ছে দুটো স্টেপ পর পর। তারপরে বি এর ভ্যালু মানে প্লাস বি মানে হচ্ছে ইজ অ্যান ইন্টিজার অফসেট। ঠিক আছে? ইন্টিজার অফসেট বলতে আপনি এখানে গিয়ে হয়তো পড়তে পারবেন ইন্টিজার অফসেট বলতে কি বোঝানো হয়। এখানে হয়তো বি থাকবে। অফসেট কোথায় গেল, এখানে থাকার কথা, 1 সেকেন্ড, একটু খুঁজে দেখতে হবে, কারণ এটা আমিও বেশি ইউজ করি না, এটা অতটা দরকার পড়ে না। ঠিক আছে? কিন্তু জানিয়ে রাখা ভালো এটা। অফসেটের এখানে কোনো ডেফিনিশন দেওয়া নেই। ঠিক আছে? কিন্তু এন এর ভ্যালু কি বলছে, ইন এন ইজ অল নন নেগেটিভ ইন্টিজার স্টার্টিং ফ্রম 0। এন মানে হচ্ছে সব রকম নন নেগেটিভ ইন্টিজার স্টার্টিং ফ্রম 0। এটা আমাদের কোনো অঙ্ক ক্লাস না, সেই কারণে এখানে অতটা মানে অতটা বেশি করে বোঝাচ্ছি না। ঠিক আছে? তো এখানে ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে বোঝানো হয়, আমাদের স্টেপ সাইজ, আমাদের ইন্টিজার অফসেট, তারপরে আমাদের এন বলতে, অর্থাৎ এন মানে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কতগুলো আমাদের এলিমেন্ট আছে। এখানে এন মানে এখানে 10, এরকম করে ভাবুন। ঠিক আছে? তো এন হচ্ছে টোটাল নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার্স অ্যাকচুয়ালি। ঠিক আছে? নন নেগেটিভ বলতে প্লাস ভ্যালু হবে সবসময়, যেগুলো আমাদের সবসময় স্কেলের প্লাস সাইডে থাকবে। তো এগুলো এখন অঙ্কের বিষয় চলে আসবে, এগুলো এখন বলছি না। ঠিক আছে? তো এখানে গিয়ে আপনি পড়তে পারেন, অথবা যদি এনএথ চাইল্ডের যদি খুব দরকার পড়ে, আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন যে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনাল অথবা যে আমাদের ওই যে ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কীভাবে লেখা হয়, সেটার এক্সাম্পলটা আপনি ওখান থেকে গিয়েও ভালো করে দেখতে পারবেন। ঠিক আছে? এনএথ চাইল্ডে কমপ্লিকেশনটা একটুখানি বেশি, কিন্তু শর্টলি যদি আপনি ইউজ করেন তো নাম্বার দিয়ে আপনি বোঝাতে পারবেন যে কোন এলিমেন্টটাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। ইভেন অড ব্যাপারটা এখানে থাকে, সেইগুলো হচ্ছে এর মধ্যেই অ্যাকচুয়ালি পড়ে। বোঝাতে পারলাম? এনএথ চাইল্ডের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলবেন, আমি ডকুমেন্টেশন সাবমিট করব, বলে দেবো আপনাদের যে কোন জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। তো এনএথ চাইল্ডের ফর্মুলার পার্টটা যদি কারো দরকার না পড়ে, আপনারা ইউজ নাও করতে পারেন, কারণ আমার লাইফ টাইমে আমি ওটাকে খুব কম বলতে শেখার টাইমেই আমি ইউজ করেছিলাম। ঠিক আছে? বাদ বাকি টাইমে ওটা আমার দরকার পড়েনি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এটা যদি আপনাদের পরে গিয়ে কোনো সময় দরকার পড়ে, সেই কারণে আগের থেকে বলে দিচ্ছি যে ফর্মুলাও এখানে লেখা যায়। বলতে আমি পারলাম? তো ভাবছিলাম স্যার, ওই জাভাস্ক্রিপ্টে যেমন ইউজ হয়, আমি ভাবছিলাম সেরকম কিছু একটা ইউজ না না হয়, না বাট না, এখানে ওটা অন্য তো জিনিস, সিএসএস এর একটুখানি ফর্মুলা ডিফারেন্ট হয়। হ্যাঁ, সে তো আমি কোনোদিন ইউজ করিনি আগে। ওকে, আমিও ইউজ করি না অতটা, ইউজ পড়ে না অতটা। স্বাগতা ম্যাম বলছেন স্যার ডিউ টু সাম এমার্জেন্সি শি হ্যাভ টু লিভ। ওকে, ঠিক আছে, নো ইস্যু ম্যাম, লিভ করুন। বলুন, যদি এনএর চাইল্ডের ফর্মুলা বাদ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অর্থাৎ আমরা যে ইভেন অড দেখলাম তার সাথে নাম্বার দিয়ে দেখলাম জাস্ট, সেখানে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। ঠিক আছে? অথবা যারা যারা বুঝতে পেরেছেন একটু হ্যান্ড রেজ করে দিতে পারেন আমাকে, বলুন। বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করছেন যারা? ওকে, ঠিক আছে। এনএর চাইল্ড নিয়ে আপনার একটুখানি গভীরে যদি আপনার পড়ার খুব ইচ্ছা হয়, আমি বলবো চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন, সে আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। পরবর্তীতে যেটুকু আমি বললাম যে ইভেন অর তার সাথে নিউমেরিক ভ্যালু, অর্থাৎ 1 2 3 4 5 6 করে, এটা অ্যাকচুয়ালি এনএর চাইল্ডের ওইটুকু হিসেবেই ইউজ করা হয়, তার বাইরে আমার কোনোদিন দরকার পড়েনি। স্যার, ঠিক আছে? ডকুমেন্টেশন পড়ার জন্য কি ওই এমডিএনটাই সবচেয়ে ভালো স্যার? এমডিএনটা সব থেকে ভালো। তো এই ডকুমেন্টেশন পড়তে পড়তে তো স্যার বোর হয়ে যাই। ডকুমেন্টেশন পড়া প্র্যাকটিস করতে হবে, কারণ রিয়াক্টে যখন আপনি আসবেন, রিয়াক্টের কিছু কিছু এমন প্যাকেজ থাকবে যারা, যে ভিডিওগুলো আপনি ইউটিউবে পাবেন না, তখন আপনাকে ডকুমেন্টেশন খুব ডকুমেন্টেশনে ভালো কিনতে হবে। পড়া, কিন্তু ওই পড়তে গেলে তো ঘুম পায়। ঘুম তো পাবেই। তো আমি ওই বলবো, আমি রেকমেন্ড করবো ডা- ডকুমেন্টেশনটাকে কপি করে চ্যাট জিপিটিকে দিন, দিয়ে তাকে বলুন সামারাইজ করে দিতে, সে আপনাকে সামারাইজ করে দেবে ডকুমেন্টেশন পুরো। ও আচ্ছা, ঠিক ওই আছে? W3 স্কুলটা আমি ইউজ করতাম, ওটা অনেকটা মানে এক্সাম্পল W3 বেশি স্কুল দেওয়া। অ্যাকচুয়ালি একটা বোরিং জিনিস, ওটা আমারও পছন্দ হয় না অতটা, কারণ ওখানে সিনট্যাক্স বা ওরকম একটা ডিজাইন ফিজাইন একটুখানি ডিফারেন্ট, আমার ভালো লাগে না অতটা। হুম, তো আপনি ওখান থেকে গিয়ে যদি প্রবলেম হয় চ্যাট জিপিটিকে বলতে পারেন সামারাইজ করে দেওয়ার জন্য, ওটাও করে দেবে। হুম, হুম, ঠিক ঠিক আছে? আছে।
তো এবার নেক্সট পার্টে আসি। আমাদের এটা এনএস চাইল্ড বা যত জিনিসপত্র ছিল সেগুলো আমাদের কমপ্লিট। নেক্সট পার্ট আমাদের আসুক এবার। তো অ্যাসাইনমেন্ট আশা করি সবাই দেখে নিয়েছিলেন, কোথা থেকে কি অ্যাক্সেস নিতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। অ্যাসাইনমেন্টটা যত বলবো যে যত তাড়াতাড়ি আপনাদের সম্ভব ততটা তাড়াতাড়ি সাবমিট করুন। কেউ একজন দেবশ্রী ম্যাম হয়তো ওটাকে সাবমিট করেও দিয়েছিলেন, তো আমি দেখলাম খুব সুন্দর লাগলো জিনিসটা। স্যার এটা বানাতে হবে আমি জানি না তো। আপনি ক্লাস করেননি একদিন? না করেছিলাম কিনা বলিনি, কিন্তু অ্যাসাইনমেন্ট দেখিনি। কালকে ক্লাসে আমি বলে আগের দিনের ক্লাসে বলে দিয়েছিলাম আমি। ও তাহলে লাস্ট টাইম আমি ছিলাম না তো। ঠিক আছে, আপনার সেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তো যেটা ওই বলছিলাম দুটো এবার। বানাতে হবে তাই তো? হ্যাঁ বলুন। ওই দুটো বানাতে হবে? হ্যাঁ, এই দুটো বানাতে হবে। এটাকে না বানালেও হবে। এখন মিডিয়া কোয়েরি আজকে পড়াবো, তো মিডিয়া কোয়েরি আপনি যদি ইউজ করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাই এগুলো লিঙ্ক আপনি স্লাইডে পেয়ে যাবেন, যে এটা ফিগমা লিঙ্ক কোথায় আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকের নতুন টপিক যেটা বলে দিই সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি ইন সিএসএস, এটা খুব বড় একটা চ্যাপ্টার। মানে খুব বড় একটা বলতে এখানে বোঝার অনেক কিছু থাকে। প্রথম জিনিস, হ্যাঁ স্যার মিডিয়া অনেকটা কোয়েরি টাফ। বলতে, মিডিয়া কোয়েরি মিডিয়া বলতে কোয়ারি কি বোঝানো হয়? আমি ইন্টারভিউ থেকে অনেকবার এই মিডিয়া কোয়ারির জন্য রিজেক্ট হয়ে গেছি। মিডিয়া কোয়েরি অ্যাকচুয়ালি কি করতে ইউজ করা হয়? মিডিয়া কোয়েরি হচ্ছে আমাদের রেসপন্সিভনেসের জন্য ইউজ করি আমরা। ওকে, যেমন ইয়াসবাবু বললেন ইন্টারভিউতে কিন্তু মিডিয়া কোয়েরি রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকে। মিডিয়া কোয়েরি কি করতে ইউজ করা হয়? মিডিয়া কোয়েরি শুধুমাত্র রেসপন্সিভনেসের জন্য ইউজ করা হয় না, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। মিডিয়া কোয়েরিটাকে মেনলি আমরা ইউজ করি রেসপন্সিভনেসের জন্য। মিডিয়া হুম কোয়েরি হুম হুম। হচ্ছে এক কথা একটা ইফ এলস স্টেটমেন্টের মতো, যেটা সিএসএস এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে গিয়ে আপনি মিডিয়া বলতে আপনি স্ক্রিন সাইজ বোঝাতে পারেন, স্ক্রিনের হাইট বোঝাতে পারেন, তারপরে বিভিন্ন রকমের যত রকম সিএসএস প্রপার্টি হয় সেগুলো দিয়েও আপনি ইফ এলস টাইপের স্টেটমেন্ট বানাতে পারবেন। কিন্তু মেনলি মিডিয়া কোয়েরি ইউজ করা হয় রেসপন্সিভনেসের জন্য। আপনি যেখানে যেখানে মিডিয়া কোয়েরি পড়বেন সেখানে রেসপন্সিভনেস কথাটা থাকবেই থাকবে। তো রেসপন্সিভনেস কথাটা যখন এসছে, অ্যাসাইনমেন্ট একটু বলে দিই আপনাদের। নতুন একটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, আমি এখানে যাব আমাদের অ্যাসাইনমেন্ট ফোল্ডারে। এখানে গিয়ে হয়তো আমার অ্যাসাইনমেন্টটাকে অ্যাসাইন করতে হবে। এখানে এক সেকেন্ড, এটাকে হবে আমার অ্যাসাইনমেন্ট ডট সিএসএস। ওকে, তো আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করছি। এটা এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি একটু জুম আউট করি। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা দেখতে খুবই সিম্পল লাগতে পারে। এটা একটা সিম্পল বেন্টো গ্রিডের ডিজাইন। মানে এখানে আমাদের 6টা 7টা আমাদের এলিমেন্ট আছে, তার মধ্যে এক একটা সাইজ এক এক রকম। ঠিক আছে, তার উপরে এখানে মেন জিনিস কি, সেটা হচ্ছে একটা জিনিস আপনারা নোটিস করবেন, সেটা হচ্ছে এই জিনিসটা টোটালি সেন্টারে আছে। কিন্তু সেন্টারে থাকা সত্ত্বেও আমি যদি জুম ইন জুম আউট করি, এটা আমাদের ভাঙছে না কোনোভাবে। মানে অনেক সিএসএস প্রপার্টি এমন থাকে, এগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে আপনার জুম ইন জুম আউট করলে ডিসপ্লের সাইজ যেটুকু থাকে সেটুকুই থেকে যায়, সেটা বড় হয় না, ছোটও হয় না। ঠিক আছে, এটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। তারপরে বেন্টো গ্রিডের লেআউট আপনার জানতে হবে। তারপরে এখানে যে হভারের ইফেক্ট আছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। হভার করলে আমাদের এটা একটু স্কেল হচ্ছে, এটা আপনারা এখানে গিয়ে দেখবেন। তার উপরে এখানে যে মেন ফ্যাক্টর সেটা হচ্ছে ইন্সপেক্টে গিয়ে, অর্থাৎ আমরা যখন এই স্ক্রিনটাকে ছোট বড় করব তখন জিনিসটা দেখতে পারবো। আমি যদি স্ক্রিনটাকে ছোট করি, দেখুন লেআউট চেঞ্জ হবে। ঠিক আছে, আর একটু ছোট করব, দেখুন লেআউটটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে। মানে এটা কিন্তু ফুললি রেসপন্সিভ বানানো। কিভাবে বানানো? এই রেসপন্সিভনেস মিডিয়া কোয়েরি ইউজ করে। আমি এটাকে জুম ইন করছি আরেকবার। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটাকে এরকম করি, এটা এইটুকু থাকছে। যে আমি ধরুন আমার স্ক্রিনটাকে ছোট করছি, এটা লেআউট চেঞ্জ হয়ে যায়। লেআউট চেঞ্জ হয়ে গিয়ে এটা 2 কলামে ডিভাইড হয়ে যাচ্ছে। যেই আমি আরেকটু ছোট করবো, এটা দেখবেন ভালো করে, এটা আমাদের সিঙ্গেল কলামে ডিভাইড হয়ে যাচ্ছে। মানে আমাদের ডিজাইন ভাঙার কোনো চান্সই নেই। তো এটাকে কীভাবে বানানো হয়েছে? তো এটাকে বানানো হয়েছে মিডিয়া কোয়েরি, গ্রিড লেআউট, তারপরে গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট রো, এগুলো ইউজ করে। সেগুলোকে কিভাবে ইউজ করতে পারি আমরা, সেটাই এবার দেখবো। ওকে, তো মিডিয়া কোয়েরি শুরু হচ্ছে। তো যাদের যাদের কোয়েশ্চেন ছিল রেসপন্সিভনেস কবে শিখবো, তো আজকের থেকেই অ্যাকচুয়ালি রেসপন্সিভনেস শুরু হবে। ওকে, তো মিডিয়া কোয়েরির দিকে একটুখানি এগিয়ে যাওয়া যাক। আর যেটা বলার কথা ছিল, এটা কিন্তু আপনাদের বানাতে হবে। ঠিক আছে, মিডিয়া কোয়েরি ফিয়ারি সব কিছু আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা রাজু হবে না স্যার সেই রাজু বিষয়ে। স্যার। কিন্তু এখানে যে ডিজাইনটা যা খুশি আপনাদের এখানে রয়েছে, এটা আপনাদের বানাতে হবে। ঠিক আছে, পুরোটা ভালো করে আমি দেখিয়ে দেবো লাস্টে যে কী কী এখানে ইউজ করা হয়েছে। সেটা দেখে ডিজাইনটা আমি স্লাইডেও অ্যাড করে দেবো। আমি করার টাইম পাইনি অ্যাকচুয়ালি, যেমন বললাম বিয়েতে ছিলাম তার সেই মানে কি কারণে। স্যার দুটো প্রজেক্ট জমা দিতে হবে স্যার? হ্যাঁ বলুন বলুন। দুটো প্রজেক্ট জমা দিতে হবে, এটা একটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এখানে যেটা ওকে। বলার কথা ছিল, সব কিছু যে এখানে যা যা রিলেটেড আমাদের টপিক আছে সেগুলো আমি শিখিয়ে দেবো, কিন্তু বানাতে হবে আপনাদের। ঠিক আছে, যতটা ক্লোজ সম্ভব ততটা ক্লোজ আপনাদের এটা ডিজাইন করতে হবে। তো এটার থেকে অ্যাকচুয়ালি একটা বলতে পারেন যে প্র্যাকটিস হয়ে যাবে, যে গ্রিড কীভাবে ইউজ করতে হয়, হভার ইফেক্ট কী করে ইউজ করতে হয়, তারপরে আমাদের রেসপন্সিভনেস কী করে ইউজ করতে হয়। 3টে টপিকই আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে রেসপন্সিভনেসের দিকে এগিয়ে যাওয়া যাক, চলুন।
অ্যাসাইনমেন্টের বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। যারা অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছেন তারা একবার হ্যান্ড রেজ করে দিন আমাকে, যারা যারা করবেন ভাবছেন জিনিসটাকে। যারা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আর করবেন বলছেন তারা একবার হ্যান্ড রেজ করে দিন। ওকে, তো অ্যাসাইনমেন্ট করলে আপনাদেরই সুবিধা হবে, আমি এটা বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা প্রথমে কঠিন লাগতে পারে অনেকের কাছে, কারণ সবার তো আর ব্যাকগ্রাউন্ড কোডিংয়ে থাকে না, সেই কারণে বলছি। কিন্তু এটাকে ট্রাই করলে আপনারাও পারবেন, কোনো কিছু বড় কিছু নেই এখানে, দেখাবো খুবই ইজিলি, সো ডোন্ট ওয়ারি। ওকে, চলুন তাহলে আমরা এখানে index.html ফাইলটাকে কন্টিনিউ করছি আমাদের কোডিংয়ের জন্য। তো আমরা এখানে এটাকে স্ন্যাপ করে নিই পাশে। নেওয়ার পরে এবার আমরা একটুখানি রেসপন্সিভনেসটা দেখি। রেসপন্সিভনেস বলতে অ্যাকচুয়ালি বোঝানো কি হয়? রেসপন্সিভনেস সহজ কথায় বলতে বলা হয় তিনটে স্ক্রিন। মানে তিনটে স্ক্রিন বলতে একটা ওয়েবসাইট যে কত রকম স্ক্রিনে আপনি দেখবেন সেটাই অ্যাকচুয়ালি একটা রেসপন্সিভনেসের পার্ট। যেমন প্রথম সবথেকে মেন যে ফ্যাক্টরটা এখন সবার মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা মোবাইল ফোনের স্ক্রিন। কারণ আমাদের সবার কাছে এখন ফোন আছে, আমরা সবাই ওয়েবসাইটটাকে ফোনে প্রথমে দেখি। সেই কারণে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে এখনকার দিনের সবথেকে মেন ফ্যাক্টর, যেটা সহজ কথায় বলতে গেলে টেলউইন্ড সিএসএস মোবাইল ফার্স্ট সিএসএস একটা ফ্রেমওয়ার্ক। মানে টেলউইন্ড সিএসএস কিন্তু মোবাইলের জন্যই প্রথমে রেন্ডার করে, তারপরে ট্যাবলেট, তারপরে আমাদের মানে ডেস্কটপ অথবা বড় স্ক্রিন। তো আমরা এটাকে কিভাবে বুঝতে পারি, আমি একবার এঁকে দেখাই। এক্সক্যালিটরতে যাব, যাওয়ার পরে আমি এখানে তিনটে স্ক্রিন বানাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমাদের কি হবে, এটা এটা ধরুন আমাদের ডেস্কটপ। ওকে, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আরেকটু ছোট হবে, যেহেতু আমরা জানি ট্যাবলেটের স্ক্রিনগুলো একটুখানি ছোট হয়। ট্যাবলেট বলতে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, শাওমি প্যাড, ওয়ানপ্লাসের প্যাড, এই ধরনের জিনিসপত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্যাবলেট মোড। তো ট্যাবলেট মোডের স্ক্রিনটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন ডেস্কটপের থেকে একটু ছোট। তারপরে আমাদের লাস্ট কি আসছে, কি আসছে এনিবডি, কি আসবে লাস্ট, দেখেই বুঝতে পারবেন আপনারা কোনটা আসছে লাস্টে। মোবাইল। মোবাইল আসছে, তো আমরা এখানে এটাকে বাইরেই লিখছি মোবাইল ফোন। অলরাইট, মোবাইল ফোনের ডিসপ্লে। তো আমাদের রেসপন্সিভনেস মেইনলি এই তিনটে স্ক্রিনের জন্যই করতে হয়। প্রথম ডেস্কটপ, দ্বিতীয় ট্যাবলেট, তারপরে মোবাইল ফোন। তো তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তিনটের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের এই উইথ মানে কি, চওড়া। একটা ডিসপ্লে কতটা চওড়া তার উপরেই অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা ডিপেন্ড করে। তো ডেস্কটপের জন্য আপনার স্ক্রিনটা হয়তো, ডেস্কটপের স্ক্রিন শুধুমাত্র এইটুকু হবে না। ডেস্কটপের স্ক্রিন কেউ হয়তো 27 ইঞ্চি ইউজ করে, কেউ 65 ইঞ্চের ডেস্কটপের ডিসপ্লে ইউজ করে। তার জন্য কি আপনি প্রত্যেকটা ডেস্কটপের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট বানাবেন না। তো এইগুলো হচ্ছে একটা ব্রেক পয়েন্ট। এগুলো কি, এগুলো হচ্ছে একটা ব্রেক পয়েন্ট। মানে আপনার ওয়েবসাইটটা ধরুন, আমি ডেস্কটপের জন্য বোঝাচ্ছি, আপনার ওয়েবসাইটটা ধরুন উইথ বলতে আপনার ওয়েবসাইটটা একটা স্ক্রিনের ক্ষেত্রে ধরুন এইটুকু জায়গা নেয়। ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে আপনার ওয়েবসাইটটা থাকে। মানে এটাকে কেমন দেখতে লাগে, আমার পোর্টফোলিওটা আমি দেখাচ্ছি, এটা আমার আমার পার্সোনাল পোর্টফোলিও, গিটহাবে রয়েছে হয়তো, github.io, এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল পোর্টফোলিও। তো এখানে গিয়ে যদি আমি এটাকে জুম আউট করি, দেখবেন আমার ডিসপ্লেটার ব্রেক পয়েন্ট কতটা। আমার ডিসপ্লে ব্রেক পয়েন্ট কিন্তু এইটুকু জায়গা, উপরের হেডারটা বাদ দিয়ে। উপরের হেডারটা আমি ইচ্ছা করে এতটা রেখেছি, আমি ওটাকে চেঞ্জ করিনি। তো আমার ডিসপ্লের মেন যে আমাদের ব্রেক পয়েন্ট সেটা কিন্তু আমার এইটুকু জায়গা। ঠিক আছে, তো আমি যদি এটাকে জুম ইন করি, তো আমার ম্যাকবুকে এরকম দেখতে লাগে। ধরুন আপনার কাছে একটা বড় ডিসপ্লে রয়েছে, কত বড়, ধরুন আপনার কাছে একটা 65 ইঞ্চের একটা মনিটর আছে। তো 65 ইঞ্চের যদি মনিটর হয়, আমার মানে ওয়েবসাইটটা যদি আমার এইটুকু জায়গার মধ্যে না রাখতাম আমি, তাহলে সেটা কি হতো? সেটা প্রথম কথা আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, যেখানে আমাদের সেটা দেখতে একদমই ভালো লাগতো না। মানে আমার পুরো ডিসপ্লেটাকে আমরা যদি নিই, 65 ইঞ্চের স্ক্রিনে আমাদের যদি একটা ওয়েবসাইট দেখতে হয়, আমরা এক মাথা থেকে পড়া শুরু করবো, আর এক মাথায় গিয়ে শেষ করতে করতে আমাদের জীবনে 10 সেকেন্ড টাইম নষ্ট হয়ে যাবে। সেটা করা ভালো, নাকি আমাদের এরকম একটা ব্রেক পয়েন্ট সিস্টেম বানিয়ে রাখা ভালো, যেখানে আমাদের ওয়েবসাইটটা একটা সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে সবসময় থেকে যাবে? সেটা আমাদের রিগার্ডলেস একটা ওয়েবসাইট, মানে একটা মনিটর কতটা বড় হবে কতটা ছোট হবে সেটা পরের কথা। কিন্তু আমাদের কিন্তু, আমি পার্সোনালি যেটা ফিল করি, আমাদের কিন্তু ওয়েবসাইটটাকে সবসময় এরকম একটা স্ট্রাকচারের মধ্যে রেখে দেওয়া উচিত। রাখলেই আমাদের অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্টের সিস্টেমটা ভালোভাবে কাজ করবে। আমাদের বড় মনিটরে আমাদের ওয়েবসাইটটা মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, ছোট মনিটরে আমাদের সেই জিনিসটা দেখতে সেরকমই লাগবে। ঠিক আছে, তো এখানে রেসপন্সিভনেসের ফ্যাক্টরটা আসে কোথায়? আমি যদি আমার ওয়েবসাইটটাকে আমি ইন্সপেক্ট করি, ঠিক আছে, তো এখানে যদি আমি এটাকে কমাই একটুখানি, দেখবেন এটা আমার অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটটা একটু একটু করে চেঞ্জ হবে। যেমন এখানে কি কি চেঞ্জ হয়েছে, আমার এখানে ডেস্কটপের স্ক্রিনে এই ফটোটা রয়েছে, কিন্তু আমি যদি এখানে এটাকে ছোট করি, দেখবেন যেই ফোনের ডিসপ্লে হিট করবে তখন দেখবেন এই ফটোটা গায়েব হয়ে গেছে।
কারণ ফটোটা ওখানে রাখলে হয়তো কোনো কোনো জায়গায় প্রবলেম হবে, এটা আমি ডিজাইনের ক্ষেত্রেই রেখেছিলাম, আমি ওটাকে সরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেই জন্যেই কিছু কিছু জিনিস আপনি রেসপন্সিভনেসে নাও রাখতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। ঠিক আছে, আমার এখানে এখানে আমার ওয়েবসাইটটা কোনো রকমভাবে ফাটবে না, কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে না, ওভারফ্লো হবে না, এটা আমার ইনট্যাক্টই থাকবে। ঠিক আছে, তো এই কারণেই রেসপন্সিভনেস জিনিসটা এতটা ম্যান্ডেটারি, এতটা জরুরি। তো এখানে আপনি বলবেন যে স্যার আপনার তো মানে পৃথিবীতে তো অনেক রকমের ডিসপ্লের সাইজ হয়, তো আমার প্রত্যেকটা ডিসপ্লের জন্য মানে সাইজটাকে দেখবো কি করে? তো আপনার কি প্রত্যেকটা ডিভাইস কিনতে হবে তারপরে টেস্ট করবেন? না, রেসপন্সিভনেস টেস্ট করার জন্য আপনার ক্রোম, আপনার ফায়ারফক্স, আপনার এজ, আপনার যে ধরুন কি বলে সাফারি, যে ব্রাউজার আপনি ইউজ করছেন প্রত্যেকটা ব্রাউজারেই একটা ট্যাব থাকে যেখানে গিয়ে আপনি প্রত্যেকটা ডিসপ্লের জন্য রেসপন্সিভনেস চেক করতে পারেন। সেটা কোথায় থাকে? এই যে আমার ওয়েবসাইট ইন্সপেক্ট এলিমেন্টে আমি গেলে আমার এই পেজটা ওপেন হয়, হওয়ার পরে এই যে দেখবেন ওপরে একটা ছোট্ট একটা বাটন থাকে, একটা ল্যাপটপ একটা ফোনের ছবি দেওয়া থাকে, দেখতে পাচ্ছি আশা করি সবাই? হ্যাঁ কিনা একটুখানি বলুন আমাকে, দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি সবাই? তো এটাই হচ্ছে আমাদের রেসপন্সিভনেস টেস্ট করার অ্যাকচুয়ালি একটা মেশিন। কীভাবে? আমি যদি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে, এখানে ক্লিক করলে আমার এখানে দেখবেন একটা স্ক্রিনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। কি করে? কারণ এখানে আমার ফোন সিলেক্ট করা রয়েছে। এই যে ডিমেনশনস বলে যে ট্যাবটা আছে, এখানে গিয়ে আপনি নিজের চয়েসের ফোন সিলেক্ট করে দেখতে পারবেন আপনার এই ফোনে কেমন লাগবে ওয়েবসাইটটা দেখতে। আমার এখানে কি সিলেক্ট করা? স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। আমি এখানে পিক্সেল 7 করলে আমার ওয়েবসাইটটা এরকম দেখতে লাগবে। আমি যদি এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স করি আমার এরকম দেখতে লাগবে। আমি যদি এখান থেকে আরও অনেক অবস্থা মানে অপশানস থাকে, স্যামসাং গ্যালাক্সি A51, জি ফোল্ড 5, জি ফোল্ড 5-এর আবার দুটো অপশান, কারণ ওটা ফোল্ডেবল ফোন। তো এখানে দেখবেন দুটো অপশান আছে, একটা ঘুরিয়ে, সরি এটা না, এখানে ফোল্ডেবল হয়তো চেঞ্জ করা যায়। ফোল্ড কোথা থেকে চেঞ্জ করে, এক সেকেন্ড, ফোল্ডেড, এই যে দুটো অপশান, কারণ ফোল্ডিং ফোনেরও কিন্তু ডিসপ্লে সাইজ আলাদা হয়, কারণ দুটো দুরকম। দেখেছেন আশা করি? ফোল্ডিং ফোন দেখা আছে সবার? শুনি একটুখানি, কে কে দেখেছেন ফোল্ডিং ফোন? স্যামসাং গ্যালাক্সি ফোল্ড, তারপরে এখন ওপো নতুন নতুন ফোন বেরোচ্ছে। যদি না দেখে থাকেন আমি বলে দিচ্ছি কেমন হয় ফোল্ডিং ফোন। যদি আমি সার্চ করি গ্যালাক্সি ফোল্ড 6, হয়তো এখন লেটেস্ট মডেল, এই যে এটা হচ্ছে গ্যালাক্সি ফোল্ড 6। ঠিক আছে, এই ফোনটা দুরকম, মানে ফোল্ড করলে একরকম, আবার আনফোল্ড করলে বইয়ের মতো খুললে আবার একটা ট্যাবলেট হয়ে যায়। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফোনের 3টে ডিসপ্লে, অ্যাকচুয়ালি এখানে এই একটা ডিসপ্লে, ভেতরে আরও দুটো ডিসপ্লে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা ফোল্ডিং ফোন। তো ফোল্ডিং ফোনের ক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েবসাইটটা কেমন দেখতে লাগবে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন, আপনার 1.5 লাখ টাকা খরচ করে ফোন কেনা লাগবে না। যেমন আমি যদি এখানে ফোল্ডিং ফোনে কেমন লাগবে দেখতে, দেখুন এখানে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিয়েছি, কারণ কি এটা হচ্ছে মাঝখানের ফোল্ডিং ফোনের ফোল্ড, যেখান থেকে আপনার ফোনটা ফোল্ড হয় অ্যাকচুয়ালি। তো এখান থেকে যদি আমি ফোল্ডেড থেকে সিলেক্ট করে কন্টিনিউয়াস সিলেক্ট করি, এই যে কন্টিনিউয়াস সিলেক্ট করলে আমার ডিসপ্লে মানে আমার ওয়েবসাইটটা সেই এই স্ক্রিনটায়, অর্থাৎ বাইরের সাইডে যে স্ক্রিনটা থাকে, এই যে ছোট্ট স্ক্রিনটা কোথায় গেল আমার, এই যে এই স্ক্রিনটায় আমার ওয়েবসাইট কেমন দেখতে লাগবে সেটা হচ্ছে এখান থেকে ডিটারমাইন করা যায়, কন্টিনিউয়াস আর ফোল্ডেড। তো আপনার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফোন কেনার দরকার নেই, আপনি নিজের জন্য যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে নিজের মতো চেক করে নিতে পারবেন। এখানে আরও অপশান আপনি নিজের থেকে অ্যাড করতে পারবেন। এগুলোকে কেন দেখাচ্ছি, কারণ এগুলো আপনাদের পরবর্তীতে দরকার পড়বে। যেমন আমি যখন আমার ব্রাউজার, আগের ব্রাউজারটা ছিল অর্থাৎ ব্রেভ ব্রাউজার, সেখানে আমি সবসময় একটা ডিসপ্লে রেখে দিতাম, সেটা হচ্ছে একটা ম্যাকবুক এয়ারের ডিসপ্লে। কারণ কি, আমি ডেভেলপমেন্ট করি আমার ম্যাকবুকে, ঠিক আছে, এর ডিসপ্লে কিন্তু একটুখানি ডিফারেন্ট হয়। মানে আপনার ল্যাপটপের ডিসপ্লে হয়তো 20:9 হয়তো ডিসপ্লে হয়, কিন্তু ম্যাকের ডিসপ্লে 21:9 হয়, মানে এর হাইটটা একটুখানি বেশি হয়। সেই কারণে একটা স্পেশাল নাম্বার থাকে, নাম্বার বলতে আপনি ডিসপ্লের রেজুলেশনটা নিজের থেকে দিতে পারবেন, রেজুলেশনটা আপনি এখান থেকে চেক করতে পারেন। এই যে 690/829, এটা হচ্ছে ফোল্ডিং ফোনের ডিসপ্লে রেজুলেশন। তো আমি যদি এখান থেকে একটা ল্যাপটপ সিলেক্ট করি, নেস্ট হাব একটা ল্যাপটপের মতোই দেখতে, সেখানে দেখবেন ল্যাপটপ সিলেক্ট করার পরে 1024x600 হয়ে গেছে এটা। তো এরকম ডিসপ্লেতে আপনার ওয়েবসাইট কেমন দেখতে লাগবে আপনি এখান থেকে গিয়ে চেক করতে পারবেন। সেই কারণে আমি যেহেতু ম্যাকবুকে আমি এখন কাজ করি, সেই কারণে আমি এখানে এডিট করে আমি নিজের মতো আমার ডিসপ্লের রেজুলেশন অ্যাড করতে পারবো। এখানে কিন্তু আরও অনেক অপশান থাকে যে আপনার কোন কোন ডিসপ্লের জন্য আপনি অ্যাড করতে চাইছেন, সেটাও আপনার এখান থেকে পসিবল। iPhone 4, iPhone 5, iPhone 6 এরকম জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এখান থেকে গিয়ে আপনারা নিজেরা চেক করুন। যদি কাস্টম ডিভাইস, অর্থাৎ আপনার যদি নিজের মতো কোনো ডিভাইস অ্যাড করতে হয় যেটা আপনার পার্সোনাল ডিভাইস, সেটাকেও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, তার রেজুলেশনটা অ্যাড করে দিলে আপনার সেটা এখানে শো করবে। বুঝতে পেরেছি? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। রেসপন্সিভনেস একটা বড় চ্যাপ্টার, সেটাকে ব্রাউজারের পার্টের থেকে শুরু করা ভালো, কারণ এখান থেকে অনেক টুলস থাকে যেগুলো আমাদের দেখে রাখা উচিত। বুঝতে পেরেছি কি? হ্যাঁ কি না একটুখানি বলে দিন আমাকে। ওকে, তো রেসপন্সিভনেস এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ছোট্ট টুল। অলরাইট, ঠিক আছে, তাহলে চলুন নেক্সট টপিক, যেটা হচ্ছে আমাদের
কি বলা যায় দেখি নেক্সট টপিক আমাদের কি আছে। এবার আমরা মিডিয়া কোয়ারিটা একটুখানি দেখব। আজকে টোটালটা আমি দেখাতে পারবো না, ঠিক আছে, কারণ এটা আমি যেমন বললাম একটুখানি ভাস্ট চ্যাপ্টার, আস্তে আস্তে আমরা এক এক করে গ্রাস্প করবো জিনিসটাকে। তো মিডিয়া কোয়ারি প্রথমে ছোট্ট একটা পার্ট আমরা একটুখানি দেখে নিই, সিম্পলি বোঝাবো, বেশি হাজাবো না, ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি। তো আস্তে আস্তে এক এক করে দেখা শুরু করি। আমি এখান থেকে এই ট্যাবগুলোকে বন্ধ করে দিই এক কথায়। ওকে, ঠিক আছে। এবার আমি কি করব, এখান থেকে ইন্ডেক্স ফাইলে আসবো, এসে আমি এই টোটালটাকে চেঞ্জ করব, অথবা এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি। রাখার পরে এবার আমি যাচ্ছি আমাদের রেসপন্সিভনেস, ঠিক আছে, অথবা মিডিয়া কোয়েরিজ। অলরাইট, এবার আমি এখানে ধরুন কি বানাবো, আমি এখানে সিম্পলি বোঝানোর জন্য একটা H1 ট্যাগ বানাচ্ছি, যেমন আমাদের রোজ করি আমরা। এখানে আমি লিখবো মিডিয়া কোয়েরিজ, ঠিক আছে, অথবা হ্যালো মিডিয়া কোয়েরিজ, এরকম কিছু একটা লিখে রাখি। আসলে আমাদের হ্যালো মিডিয়া কোয়েরিজ। তো এখানে আমি একটু জুম ইন করে রয়েছি, আমি যদি এটাকে 100% জুম করি, 100% জুম ব্রাউজারে মানে এটা আপনার ল্যাপটপের জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে। 100% জুম মানে এটা ল্যাপটপের ডিসপ্লে যেটুকু 100% সেটুকুই আমার এখানে 100% ইউটিলাইজ করছি আমরা। তো এখানে 100% জুমে এবার আমাদের একটু কাজ করতে হবে, কারণ আমাদের না হলে আমরা বুঝতে পারবো না জিনিসটা প্রপারলি। অলরাইট, তো আমি এখানে এটাকেও আমি কমেন্ট করি, করার পরে এবার আমি আসছি এখানে লিখে রাখি রেসপন্সিভনেস। ওকে, তো আমি এখানে লিখবো প্রথমে H1, কারণ আমি H1 ট্যাগটাকে সিলেক্ট করছি, করে করবো কালার রেড। এবার কোয়েশ্চেনটা ভালো করে শুনবেন, আমি চাই যখন আমার এই H1 ট্যাগটা ট্যাবলেট স্ক্রিনে আসবে তখন একটা ডিফারেন্ট কালার হবে, যখন ফোনের স্ক্রিনে আসবে তখন একটা ডিফারেন্ট কালার হবে। কি বললাম, এটা আমার আপাতত কিসে কোন স্ক্রিনে আছে কে বলতে পারেন আমাকে, কোন স্ক্রিনে আছে এটা? ল্যাপটপ। ল্যাপটপ। তো আমাদের এবার কোন কোন স্ক্রিনে বানাতে হবে, ট্যাবলেট আর ফোন। তো প্রথমে আমাকে বলবেন যে ল্যাপটপের পরেই যে কোন ডিসপ্লেটা আসে কে বলতে পারেন আমাকে, ল্যাপটপের পরে ডাইরেক্ট কোন ডিসপ্লেটা আমাদের হিট করে, মানে কোন ডিসপ্লেটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হয়। একে দেখালাম আমি, মনে করুন। ফোন স্যার, ফোন। না ট্যাবলেট স্যার। না না, না, সরি সরি, ঠিক ঠিক, সাবরা ম্যাম ঠিক বলেছেন, ট্যাবলেট, ঠিক আছে। ল্যাপটপের পরে ডাইরেক্ট আমাদের কম্পিটিশন হচ্ছে ট্যাবলেট স্ক্রিন, অর্থাৎ আমি যেটা এখানে দেখালাম। ডেস্কটপে প্রথমে আমাদের ডেভেলপমেন্ট করছি আমরা, দেন আমাদের কোন ডিসপ্লেতে যাবে, আমাদের যাবে ট্যাবলেটে, তারপরে কে আসবে, তারপরে আসবে লাস্টে মোবাইল ফোন। কিন্তু এখন অ্যাপ্রোচটা একটুখানি ডিফারেন্ট হয়েছে। টেলউইন্ড যখন আপনি ইউজ করবেন তখন প্রথমে বানাবেন মোবাইল ফোনের জন্য, তারপরে হবে ট্যাবলেট, তারপরে হবে ডেস্কটপ, ঠিক আছে, এটা টেলউইন্ডে গেলে আপনারা দেখবেন। প্রথমে আমরা কি করব, ট্যাবলেটের জন্য বানাই। তো আমি এখানে মিডিয়া কোয়ারির সিনট্যাক্সটা ভালো করে দেখবেন, ঠিক আছে, যে কিভাবে লিখতে হয়। আমি দেবো একটা চিহ্ন, চিহ্ন দেওয়ার পরে লিখবো মিডিয়া, মিডিয়া লিখে দেবো একটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কিছু সিএসএস এর প্রপার্টি লিখতে হয়। কি প্রপার্টি লিখতে হয়, এখানে আমরা লিখবো ম্যাক্স উইথ, ঠিক আছে। ম্যাক্স উইথ কথাটার মানে কি সেটা বোঝাবো। ম্যাক্স উইথ লেখার পরে এখানে আমাদের একটা ভ্যালু দিতে হয়, ভ্যালুটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেম হয়। সেটা কি কি ভ্যালু হয় আমার পরবর্তী স্লাইডে দেওয়া আছে, আমি বলে দেবো, ঠিক আছে। তো কি কি ভ্যালু হয় একবার দেখে নিই আমরা। প্রথমে ভ্যালু হচ্ছে আমাদের, দেখুন এখানে আছে, প্রথমে আছে আমাদের ভ্যালু, তার মধ্যে প্রথম ভ্যালু হচ্ছে আমাদের মোবাইল, মোবাইল, এই সরি কোথায় গেল, কোথায় গেল, এই যে মোবাইলের জন্য লেখা আছে কি 767 পিক্সেলস অর লেস, মানে 767 পিক্সেলস অর লেস মানে মানে এখানে যে ম্যাক্স উইথ প্রপার্টি আমি ইউজ করছি, ম্যাক্স উইথ প্রপার্টির মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ, মানে কি ম্যাক্সিমাম উইথ। তো ম্যাক্স উইথ প্রপার্টিটাকে একটুখানি আমরা এক্সপ্লোর করি, তারপরে আমরা মিডিয়া করে লিখবো। তো আমি ম্যাক্স উইথ বানাবো কি করে, আমি এখানে একটা ডিভ নেব, ঠিক আছে, সিলেক্টর, এখানে লিখবো ম্যাক্স উইথ, আমরা নর্মালি উইথ ইউজ করতাম, এবার ম্যাক্স উইথের পালা। ম্যাক্স উইথ লিখবো 400 পিক্সেল, ঠিক আছে। ম্যাক্স উইথ কত লিখবো, 400 পিক্সেল। এর একটা আমি হাইট দেবো ধরুন 400 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, রেড। সেভ করি, চলে যাই আমাদের HTML এ, আমাদের ডকুমেন্টে, এখানে রিলোড করি। রিলোড করলে আমি তো এখানে কোনো ডিভ বানাইনি, তাও তো একটা কথা, সেটা আমি দেখবো এক সেকেন্ড। এখান থেকে আমি HTML এ যাবো, গিয়ে এখানে একটা ডিভ বানাবো, সেভ করি, চলে এসছে, ঠিক আছে। ম্যাক্স উইথের মানে হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি, দেখুন এখানে আমি ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টটা সবার খোলা থাকা দরকার। ইন্সপেক্টে গিয়ে এখান থেকে আরেকটা জিনিসও হয়, এই যে ডাইমেনশনসের মধ্যে রেসপন্সিভনেস বলে একটা জিনিস হয়,
রেসপন্সিভ মানে আপনি এখান থেকে ডিসপ্লে সাইজটাকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম উইথ মানে হচ্ছে আমার যে ডিভ সেটা ম্যাক্সিমাম 400 পিক্সেল পর্যন্তই বড় হবে, তার বাইরে যাবে না। ম্যাক্স উইথের মানে হচ্ছে আমার ডিসপ্লের মানে সরি আমাদের যে ডিভটা আছে সেই ডিভটা 400 পিক্সেল পর্যন্তই তার ভ্যালু থাকবে, তার বাইরে সে বড় হতে পারবে না। অর্থাৎ আমি যদি এখানে রেসপন্সিভনেসটাকে হিট করি দেখবেন এটা আমার ছোট হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার বড় হবে না আর। এটা হচ্ছে ম্যাক্স উইথের মানে। তো উইথ ইউজ করা ম্যাক্স উইথ ইউজ করা অনেকটা সেম মনে হয়, কিন্তু উইথ কিন্তু আমাদের একটা স্ট্যাটিক ভ্যালু, সেটা আমাদের ছোটও হয় না সেটা বড়ও হয় না। আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে উইথ করে দিই, দেখবেন এখানে এবার চেঞ্জটা দেখবেন, আমি এখানে ছোট করব, দেখুন এটা কেমন ভাবে হচ্ছে। এটা কি আমাদের সেই রকম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা একটু আগে দেখছিলাম ম্যাক্স উইথ ইউজ করার সময়? কে বলতে পারেন আমাকে? সেম মেথড কি আমরা দেখতে পাচ্ছি? ছোট হচ্ছে এটা, না স্যার, না কি স্যার। হচ্ছে এটা? এটা কিন্তু স্কেল হচ্ছে, মানে এটা সব কিছু নিয়ে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের রেসপন্সিভ না। এটা আমাদের রেসপন্সিভ ব্রাউজারটা বোঝানোর চেষ্টা করছে যে এটা রেসপন্সিভ, কিন্তু এটা কিন্তু রেসপন্সিভ কোনোভাবেই না। আমাদের এই ডিফটার উইথ কিন্তু 400 পিক্সেলই রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই ছোট হচ্ছে না। তো আমি যদি এটাকে উইথ চেঞ্জ করে আমি যদি ম্যাক্স উইথ করে দিই, এবার দেখবেন মজা। এবার আমি এটাকে ছোট করব, দেখুন এবার এটা কতটা বাটারি স্মুথ ভাবে এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। তো ম্যাক্স উইথ কিন্তু ম্যাক্সিমাম উইথ 400 পিক্সেল আমি এখানে দিয়ে রেখেছি, এর বাইরে যাবে না, কিন্তু এর থেকে ছোট হতে পারবে। এটা হচ্ছে ম্যাক্স উইথের মানে। যদি কেউ লিখে নিতে চান লিখতে পারেন। ম্যাক্স উইথের কি মানে? 400 পিক্সেলের বাইরে যাবে না, কিন্তু তার থেকে সে ছোট হতে পারে। যেমন আমরা এখানে দেখছি, দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে উইথটা, কিন্তু তার বাইরে সে বড় হবে না। এখানে ম্যাক্স উইথের মতো মিনিমাম উইথও কিন্তু একটা জিনিস হয়, কিন্তু সেটা আমি এখন বোঝাবো না। ম্যাক্স উইথটাকে আগে ভালো করে ইউজ করি, তারপরে মিনিমাম উইথ দেখবো। ম্যাক্স উইথ বোঝাতে পেরেছি। ম্যাক্স উইথটা কিন্তু খুব দরকার, পরবর্তীতে আপনাদের লাগবে, সেই কারণে বলে দিলাম। ম্যাক্স উইথটা কি বোঝাতে পেরেছি? ওকে, ম্যাক্স উইথ এটাই হচ্ছে ম্যাক্সিমাম উইথ, মানে সে ছোট হতে পারে কিন্তু বড় হতে পারে না। ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ। নেক্সট আমাদের কি আছে, এবার আমরা ম্যাক্স উইথটাকে কাজে লাগাবো। আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে ম্যাক্স উইথটাকে এবার কাজে লাগাবো। এক কাজ করি, আমি এখানে যেটা আমাদের ছিল ডিভ ম্যাক্স উইথ আমি 400 পিক্সেল রেখে দিই, হাইট রাখি আমাদের 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের যেটা ছিল রেড রাখি। ঠিক আছে, তাহলে H1 ট্যাগ দিয়ে আমি বোঝাবো না, আমি এই ডিভটা দিয়ে বোঝাবো, ভালো হবে আমাদের আরো। ইম্প্রোভাইজ করতে থাকি তাহলে আপনাদেরই সুবিধা হবে। ওকে, এই যে অলরাইট। তো আমাদের ছোট বড় হচ্ছে, সবকিছু হচ্ছে, চলুন। এবার আমি যেটা বলছিলাম, এবার আমাদের কি করতে হবে, ম্যাক্স উইথের পরে এখানে যেমন আমরা 400 পিক্সেলের মতো একটা ভ্যালু দিয়েছি, এখানে আমাদের সেরকম একটা ভ্যালু দিতে হয়। ভ্যালুটা দিতে হয়, এটা হচ্ছে ল্যাপটপ, ট্যাবলেট, ফোনের জন্য। এখানে আমি কোন স্ক্রিনের জন্য কোন ভ্যালু দিতে হবে সেটা আমি এখানে লিখে রেখেছি, সেই কারণে স্লাইডের অ্যাক্সেস সবার কাছে থাকা দরকার। ঠিক আছে, তো এখানে কোন স্ক্রিনের জন্য কি দেওয়া আছে ভালো করে দেখে নেবেন। এখানে মোবাইলের জন্য লেখা আছে কি দেখুন, মোবাইলের জন্য লেখা আছে 767 পিক্সেল অর লেস, মানে এখানে ম্যাক্সিমাম উইথ হবে 768 পিক্সেল অথবা 7 পিক্সেল, মানে 767 এর নিচে যত পিক্সেল থাকবে সেটা হবে ফোন। ঠিক আছে, 767 তার মধ্যেই আমাদের ট্যাবলেট থাকবে, তারপরে আমাদের থাকবে ডেস্কটপ, এরকম করে পরপর পরপর এখানে দেখবেন লেখা আছে। 767 পিক্সেলের পরে যেগুলো থাকবে সেগুলো থাকবে ফোন। 768 থেকে 1023 পিক্সেল পর্যন্ত যেটা থাকবে সেটা থাকবে আমাদের ট্যাবলেট। তারপরে ডেস্কটপের জন্য 1024 পিক্সেলের পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডেস্কটপ। এগুলোকে বলা হয় একটা ব্রেক পয়েন্ট। কিভাবে এটাকে ইউজ করব একবার প্র্যাকটিক্যালি দেখবো, এভাবে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, প্রথম কথা আমরা কি করব, এখানে এটা আমার আপাতত আছে কিসের স্ক্রিনে একবার দেখে নিই, এক সেকেন্ড, এটাকে আমি ছোট বড় করতে পারবো না, ওকে দেখাচ্ছি। প্রথমে আমি বললাম কিসের জন্য বানাতে হবে, আমাদের এটা ডেস্কটপে আছে, তারপরে নেক্সট আমাদের কিসের জন্য লাগবে, ট্যাবলেটের জন্য লাগবে। তো ট্যাবলেটের জন্য আমরা কোন স্ক্রিন সাইজটাকে চুজ করব, এখান থেকে দেখি একবার, লেখা আছে ট্যাবলেটের জন্য আমাদের লাগবে 768 পিক্সেল টু 1023। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে লিখি ম্যাক্স উইথ 768 পিক্সেল, তাহলে এখানে আমাদের জিনিসটা কি হচ্ছে, 768 পিক্সেল পর্যন্ত আমাদের ভাবুন একটা ডিভ আছে যার ভ্যালু ম্যাক্সিমাম উইথ হচ্ছে 768 পিক্সেল। এখান থেকে আমরা কি দেখতে পারবো, আমাদের ডিভটা ছোট হবে না আমাদের ডিভটা বড় হবে? কে বলতে পারেন আমাকে? 768 পিক্সেল যদি ম্যাক্স উইথ রাখি, আমাদের ডিভটা কি সেখান থেকে ছোট হবে নাকি বড় হবে? বলুন, কোশ্চেনটা আপনাদেরই করি। ছোট হবে স্যার, ছোট ছোট হবে। হবে, সবাই এগ্রি করছে সেই কথায়, ছোট হবে? বলুন বলুন, এনিবডি? যারা যারা এগ্রি করছি কথাটা একটুখানি হ্যান্ড রেজ করে দিবেন। সিনোনিম। ওকে,
সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 768 ছোট হবে। মানে আমরা যদি ম্যাক্স উইথ 768 পিক্সেল লিখি, মানে 768 পিক্সেল যেই আমাদের হিট করবে তখন আমাদের তার থেকে ছোট যে ভ্যালুগুলো থাকবে তার জন্য আমাদের জিনিসপত্র করতে পারবো এবার আমরা। এবার এই মিডিয়ার মধ্যে আমাদের জিনিসপত্র বানাতে হবে, মানে আমরা কি কি এখানে ট্যাবলেটের স্ক্রিনে দেখাতে চাই সেটা এবার এখানে লিখবো। কি কি লিখবো? আমাদের এখানে ডিফারেন্সটা দেখতে হবে, যে এখানে ধরুন আমার ডিভের কালারটাকে আমি চেঞ্জ করবো যখন আমাদের ট্যাবলেটের স্ক্রিনে থাকবে। তো আমরা কি এই ডিফটাকে পুরোটা কপি পেস্ট করবো এখানে? এখানে কি আমরা এটাকে পুরোটা কপি পেস্ট করে জাস্ট এখানে কালারটাকে ব্লু করে দেবো? না, আমরা করব যে পার্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা শুধু সেটাকে রাখবো। আমরা এখানে ওপরে যা আছে সেটাকে আমরা মুছে দেবো। ঠিক আছে, দেখুন আমার এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদের ম্যাক্স উইথ হাইট একবারই ডিফাইন করতে হবে, আমাদের যে পার্টটাকে অনলি চেঞ্জ করতে হবে আমাদের ট্যাবলেটের স্ক্রিনে সেটাকেই আমরা দেবো, বাদবাকি জিনিস আমরা মুছে দিলেও চলবে। ঠিক আছে, তাহলে এটাকে ডেমনস্ট্রেট করা যাক। এখানে আমাদের এটা আছে কিসে? আমাদের লাল কালার, মানে এটা ডেস্কটপে আছে। আমি যে আমার এটাকে ছোট করব, এই জায়গাটায় ভালো করে দেখবেন 767 যেই হবে, একটা জিনিস নোটিস করবেন, আমি যে এটাকে ছোট করছি দেখুন 768 যেই হলো আমাদের এটা কি কালার হয়ে গেল? আবার দেখি, আমি এখানে এটা দিয়ে এইভাবে করব, 69, 68, 68তে যেই হিট করবে আমাদের এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এক পিক্সেল এদিক ওদিক হবেই না। 69-এ গেলে এটা রেড হয়ে যাবে, যেই 68 হবে এটা আমাদের ব্লু হয়ে যাবে। মানে এটা এবার কোন স্ক্রিনে আছে কে বলতে পারবে আমাকে? কোন স্ক্রিন এটা? এটা ট্যাবলেট। ট্যাবলেট। 768 মানে ট্যাবলেটের স্ক্রিন। তো আমি যদি এখান থেকে এটাকে ছোট করি, দেখবেন এটা ছোট হচ্ছে, মানে এটা ট্যাবলেটের স্ক্রিন থেকে ছোট হয়েছে, এটা ফোনের জন্য হয়েছে, কিন্তু এটা ট্যাবলেটেরটাকেই ধরে রেখেছে, কারণ আমাদের ম্যাক্স উইথ 768 পিক্সেল পর্যন্ত আমাদের ব্রেক পয়েন্ট ছিল, তার থেকে ছোট যে কটা হবে সেই কটাতেই আমাদের এই ব্লু কালারটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমি যদি এখানে আর একটা মিডিয়া কোয়েরি বানাই যেটা ফোনের জন্য হবে, কি করে করব? লিখবো @media, এখানে দেখুন লেখা আছে ম্যাক্স উইথ 480 পিক্সেল। 480 পিক্সেল মানে কোনটা? এখানে 480 পিক্সেল বলতে আমাদের এই 767 পিক্সেল তার থেকে কমে যেগুলো আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, 480 পিক্সেল পর্যন্ত, মানে এখানে একটা রেঞ্জ সেট করে দিচ্ছি আমি, 768 থেকে 480-র মধ্যে সেগুলোকে ট্যাবলেটের মধ্যে রাখছি, এবং তারপরে যেগুলো থাকবে সেগুলোকে আমি রাখছি ফোনের মধ্যে। তো এবার যদি আমি এখানে এটাকে চেক করি, ধরুন এটার কালার করেছি গ্রিন, আমি যদি এটাকে এইভাবে করি দেখুন একবার, আমি এখানে এটাকে এখনো সেভ করিনি কোডটাকে, এবার আমি সেভ করব। সেভ করলাম, কোনো চেঞ্জ নেই, আমার এটা আছে ট্যাবলেটে। আমি একবার ডেস্কটপের স্ক্রিন হিট করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আমি এইভাবেই করছি, ওকে, ডেস্কটপের স্ক্রিন, এটা আসলো আমার ট্যাবলেট, যেই আমি 480 হিট করব দেখবেন ভালো করে গ্রিন হয়ে যাবে। 480-তে আসলেই গ্রিন, মানে আমার ফোনের স্ক্রিন হিট করে গেছে। এটার থেকে ছোট হবে, এর থেকে বড় হবে না, কিন্তু আমার সবকিছু চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের এক কথায় মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি আর কিছুই না, জাস্ট একটা ইফ আর এলস স্টেটমেন্টের মতো। এখানে মেন যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ম্যাক্স উইথের ভ্যালুটা, যে কোন স্ক্রিনে আমাদের কি হচ্ছে সেটা আপনাদের মনে রাখারও দরকার নেই, যে কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনের মাঝে ফোন, কোন স্ক্রিন থেকে কোন মাঝে কিসের মাঝে আমাদের ট্যাবলেট, তারপরে কোনটা ডেস্কটপ, আমাদের মনে রাখার দরকার নেই। আমি জাস্ট এখানে স্লাইড অ্যাড করে রেখেছি, এটা দেখলে আপনাদের মাথায় চলে আসবে একবারে। ঠিক আছে, ফোনের জন্য আপনারা জাস্ট লিখবেন কি, এখানে লেখাই আছে, সরি এখানে আমাদের লেখাই আছে, ফোনের জন্য কি লিখবেন ম্যাক্স উইথ 480, ট্যাবলেটের জন্য লিখবেন 768, আর ডেস্কটপের জন্য আমরা যেহেতু ডেভেলপমেন্ট করছি, ডেস্কটপের জন্য কোনো আলাদা মিডিয়া কোয়েরি হয় না। ঠিক আছে, তো ট্যাবলেট, এটা হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে ফোন, আমি এখানে কমেন্ট আউট করে লিখে রাখছি। জাস্ট এই দুটো জিনিস ইউজ করলে এটার মধ্যে যা রাখবেন সেটা ট্যাবলেটে ইউজ হবে, এটার মধ্যে যা রাখবেন সেটা ফোনের জন্য ইউজ হবে। এখানে আমি লিখে রাখছি, এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি নাম, এক সেকেন্ড, কি হলো, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট, ট্যাবলেট মোড, ওকে, এটা হচ্ছে আমাদের ফোন। এই দুটো জিনিসই মনে রাখলে 768 ম্যাক্স উইথ, 480 ম্যাক্স উইথ, এটা হচ্ছে আমাদের মিডিয়া কোয়েরি, ব্যাস, ট্যাবলেট তার সাথে ফোন। বোঝাতে পারলাম? এবার মিডিয়া কোয়েরি শুধু পড়লেই হবে না, আমাদের প্র্যাকটিক্যালি দেখতেও হবে। সবাইকে বলবো আমি যে এক্সারসাইজটা এখন করালাম, এই যে ডিভ বানিয়ে তারপরে সবকিছু করা, এটা সবাই করবেন। ঠিক আছে, এখানে যে আমাদের এই টপিকটা যেটা আমি দিয়েছিলাম, আমাদের যে অ্যাসাইনমেন্টের ফোল্ডারটা ছিল ওটাকে এখন করার দরকার নেই, ওটাকে আস্তে আস্তে আমরা সড়গড় হয়ে গেলে ম্যাক্স উইথে, সরি আমাদের রেসপন্সিভনেসে তারপরে গিয়ে করবো। বুঝতে পেরেছি? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, না হলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। অনেক কিছু পড়িয়ে দিয়েছি, পরবর্তী দিনে আরও নতুন কিছু থাকবে। ওকে, বলুন কোনো কোয়েশ্চেন আছে? স্যার বলুন।
আগের দিন আপনি ওই এলিমেন্ট সিলেক্টর করাচ্ছিলেন না? হ্যাঁ ওই এলিমেন্ট সিলেক্টরে আপনি বলেছিলেন যে ওই ইমেজটাকে কিভাবে আমরা, সরি এলিমেন্ট না, অ্যাট্রিবিউট সিলেক্টর কিভাবে ইউজ করব, হুম ওইটা একটু যদি বলতেন। ইমেজটা হয়নি আর কি, ওই জন্যই মানে জিজ্ঞেস এসআরসি করছি। দিয়ে হয়নি তাই তো, যেটা বলেছিলাম আগের দিন? হ্যাঁ 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 হ্যাঁ। এসআরসি দিয়ে হবেও না। আচ্ছা এসআরসি আচ্ছা। অ্যাট্রিবিউট দিয়ে আপনি ইমেজটাকে সিলেক্ট করতে পারবেন না, কারণ ওখানে একটা লিঙ্ক ইউজ করা হয়েছে, ওখানে আসলে কোনো প্লেস হোল্ডার বা হুম। ওরকম কোনো জিনিস আপনি ইউজ করেননি যা দিয়ে আপনি ওটাকে টার্গেট করছেন। ঠিক আচ্ছা আছে, ওটা আচ্ছা। একটা ডাইনামিক লিঙ্ক বলতে পারেন, হাইপার টেক্সট যাকে বলা অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেই কারণে হ্যাঁ এসআরসি দিয়ে আপনি ইমেজটাকে হয়তো নাও সিলেক্ট করতে পারেন। তাও আমি একবার ট্রাই করবো, ট্রাই করে আমি দেখার চেষ্টা করবো যে হচ্ছে কিনা। আপনি ট্রাই করেছিলেন দেবশ্রী ম্যাম? হ্যাঁ করছিলাম, বাট হচ্ছিল না, হ্যাঁ, মানে তাও কিভাবে করবো বুঝতে পারছিলাম না। ঠিক আছে, এসআরসি দিয়ে হওয়ার কথাও না। আপনি মেন যে জিনিসগুলো আছে একটা অল্ট দিয়ে সিলেক্ট করে দেখবেন ইমেজটাকে। ঠিক আছে, ইমেজটাকে হুম। অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করবেন একটা অল্ট দিয়ে, দেখুন অল্ট দিয়ে হয় কিনা এবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তারপরে আপনি ওগুলোকে আরো পরবর্তীতে আপনি দেখতে পারবেন। তারপরে আপনি নিজেরও অ্যাট্রিবিউট বানাতে পারবেন, এরও ফ্লেক্সিবিলিটি থাকে, অর্থাৎ নিজের মতো অ্যাট্রিবিউট বানাবেন। সেটাতেও আপনি সেটাও করতে পারবেন, কিন্তু সেটা পরবর্তী দিনে দেখাবো, এখন না। ওকে। আসলে ওই গ্রেডিয়েন্ট যেটা আপনি ওই যেটা আমি মানে হুম হুম আগের দিন যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, হুম হুম ওই জিনিসটা না স্যার ঠিক মতো বুঝতে পারছি না, মানে কিভাবে বানাচ্ছেন, ব্যাপারটা কিভাবে কি হচ্ছে। ওটা যদি ঠিক নেক্সট আছে। ক্লাসে একটু হুম ডিটেলসে হুম হুম। বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো ওটা আর আমি কি। যেদিন কোডটা করবো, ওই অ্যাসাইনমেন্টটা যখন আপনাদের সাথে বানাবো, তখন আমি অবশ্যই দেখাবো। আপনি আবার ওটা বানাবেন? একসাথে বসেই বানাবো ওটা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। হুম। ওকে। ঠিক আছে। ঠিক হ্যাঁ। আছে, আর কোনো কোয়েশ্চেন এনিবডি? কোয়েশ্চেন নেই? ওকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, ব্যাচমেটসরা ফ্রি আছেন, ওদেরকে জ্বালান, আমাকে এখনই জ্বালানোর দরকার নেই, ব্যাচমেটসদের জ্বালাতন করুন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। পরবর্তী দিনের ক্লাসে আবার দেখা হবে। সো গুড নাইট এভরিবাডি, ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, চলো। ব্যাটসম্যানদের স্যার মোবাইল নাম্বার দিতে দিতে হ্যাঁ, ব্যাচমেটসের মোবাইল নাম্বার পাঠিয়ে দেবো আপনাকে। ওকে, ঠিক আছে, আসছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। পড়লি আজকে? আজকে তেলুগু পড়লাম শিখছিস? না, টেলিভিশন এখন শুরু শুরু করিসনি? তাহলে হবে। এরা এরা